আফরিনের সাথে অরিয়নের সম্পর্ক 6 বছরে ছিল মিতা। ও কিভাবে সহ্য করছে আফরিনের চলে যাওয়া, তো অন্যের সাথে? তোর কষ্ট কি ওর থেকেও বেশি? নিজের মন প্রশ্ন করে মিতাকে। আমি সব জানি। আমি জানি আপুকে ভোলা সম্ভব না। আমি ভুলে যেতে বলছিও না। আমি শুধু বলছি তুমি মুভ অন করো। যেভাবে আপু করেছে তোমার মনের কোণে একটু জায়গা দাও আমায়। নিজের মনের করা প্রশ্নের উত্তর নিজেই দেয় মিতা। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ বন্ধ হতেই নিজের চোখ মুছে উঠে বসে মিতা। গতকাল রাতে ক্লান্ত থাকার কারণে রুম বা আশেপাশের কিছুই ভালোভাবে খেয়াল করেনি মিতা। তবে এখন যখন বিছানায় উঠে বসলো তখন সব কিছু একবার ভালো করে দেখে নিচ্ছে। রুমটা আকারে অনেক বড়। ডাবল বেড, ড্রেসিং টেবিল, কাপড় রাখার জন্য আলমারি, একপাশে সোফা সেট রাখা। রুমের দেয়ালে গ্রে কালারের, বেডশিট থেকে শুরু করে সব আসবাবপত্র সাদা রঙের। রুমের আসবাবপত্র আর ইন্টেরিয়র দেখে মনে হচ্ছে রুমটা সাজানো হয়েছে 18 শতকের থিমে। একেবারে পুরাতন ডিজাইনের নয়, আবার একদম নতুনও নয়। রুমটা একটা এলিগেন্ট ভাব দিচ্ছে। ওরিয়ন ওয়াশরুম থেকে বের হয়ে অন্য কোথাও আর না তাকিয়ে সরাসরি নিজের কাপড় নিতে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। বেবি ব্লু কালারের শার্ট আর নেভি ব্লু কালারের প্যান্ট বের করে পরে নেয়। মিতা আর চোখে দেখছে ওরিয়ন কি করছে। ওরিয়নের কাপড় পরা হলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আশ্রিয়ে নেয়। সোফার পাশেই রাখা টেলিফোন নিয়ে কল দেয় ওরিয়ন। Bonjour, service and chamber? Hello, room service? Xavier's commander Lepetes Dezioni. Breakfast order করতে চাই। 405. Anveratelae descrapes unovele toxi office. Desfroz telateo. এক গ্লাস দুধ, প্যানকেকস, ডিমের অমলেট, ফল এবং পানি। ওরিয়ন ফোনে কী কথা বলল মিতা কিছুই বোঝেনি, তবে এটা ফ্রান্সের ভাষাই হবে বলে মনে হচ্ছে মিতার। ওরিয়ন অন্য ভাষা বলতে পারে সে সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না মিতার। সব থেকে বড় কথা, ভাষাটা যেন একদম বেমানানো লাগলো না ওরিয়নের মুখে। ওরিয়ন ফোন রেখে কোনো কথা না বলে আবারও আলমারি থেকে নিজের জ্যাকেট বের করে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। এই অচেনা শহরে বা এই রুমে মিতা কী করবে তা যেন একবারও ভাবল না ওরিয়ন রুম থেকে বের হতেই মিতা বিছানা থেকে উঠে দাঁড়ায়। ওয়াশরুমে যেতে দুপা এগোতেই আবারও দুপা পেছনে এসে সামনের দিকে তাকাতেই যেন শ্বাস বন্ধ হয়ে আসলো মিতার। সামনের জানালা দিয়ে দেখা যাচ্ছে প্যারিসের সেই বিখ্যাত আইফেল টাওয়ার। ছবিতে না যত সুন্দর লাগতো, এই দিনের আলোতে জানালা থেকে দেখতে তা যেন আরও 1000 গুণ বেড়ে গেল। গতকাল রাতে রুমে প্রবেশ করে কোন দিকে তাকানোর সুযোগ হওয়ার আগেই ঘুমিয়ে পড়েছিল মিতা, কিন্তু আজ চোখের সামনে সব স্পষ্টভাবে দেখতে পারছে। জানালার দিকে এগিয়ে গিয়ে আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখে নিচ্ছে মিতা। সামান্য রাস্তাটাও এতটা সুন্দর হতে পারে তা জানা ছিল না মিতার। সব কিছু যে শিল্পীর আঁকা ছবি মনে হচ্ছে। দরজায় নক করতেই ঘোর কাটে মিতার। ওরিয়ন ভেবে দরজা খুলতে চলে যায় মিতা। দরজা খুলতেই সামনে দেখতে পায় সুদর্শন এক পুরুষকে। লোকটির পরনের পোশাক দেখে বুঝতে পারে সেই হোটেলের একজন। হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেতে কি আছে তা দেখা যাচ্ছে না। Bonjour, your breakfast, ma'am. মিষ্টি এক হাসি দিয়ে বলে লোকটি। ব্রেকফাস্ট? মিতা তো কোনো কিছু অর্ডার করেনি। পরক্ষণেই মনে পড়ে ওরিয়ন ফোন করেছিল, তাহলে হয়তো দুজনের জন্য ব্রেকফাস্ট আনিয়েছে ভাবে মিতা। May I? মিতা কিছু বলার আগেই লোকটির রুমে ট্রে নিয়ে প্রবেশ করার অনুমতি চায়। মিতা মাথা নাড়িয়ে অনুমতি দেয়। ট্রে হাতে রুমে প্রবেশ করে সোফার সাথে রাখা টি টেবিলের কাছাকাছি ট্রে রাখে লোকটি। Thank you, ma'am. আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায় লোকটি। রুমের দরজা আটকিয়ে ফ্রেশ হতে চলে যায় মিতা। ওয়াশরুম থেকে বের হয়ে ট্রে যেমন ছিল তেমনই রাখা দেখে বুঝতে পারে ওরিয়ন আসেনি। ওরিয়ন আসলে একসাথে খাওয়া শুরু করবে বলে ব্যালকনিতে রাখা সোফায় গিয়ে বসে মিতা। ডিসেম্বরের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। বড়দিন উপলক্ষে আশেপাশের সব কিছু খুব সুন্দর করে সাজানো হয়েছে।
তা এখন সোফায় বসে বসে খেয়াল করলো মিতা। মোবাইলে কল বাজতেই আশেপাশ থেকে নিজের ধ্যান সরিয়ে মোবাইলের দিকে তাকায় মিতা। মায়া চৌধুরী কল করেছে। হ্যালো মা, আমি ভালো আছি। তুমি আর বাবা কেমন আছো? না, তেমন খারাপ লাগেনি। অরিয়ন ভাইয়া আমায় দেখে রেখেছিল। হ্যাঁ, আনন্দ করব। হ্যাঁ হ্যাঁ, পিকও পাঠাবো। ওকে মা, আল্লাহ হাফেজ। কল কেটে মিতা কতক্ষণ সোফায় বসে সব কিছু দেখতে ব্যস্ত ছিল জানে না। শুধু জানে পেটে প্রচণ্ড ক্ষুধা আর ওরিয়নের আসারও কোনো নাম নেই। নিজের জায়গা থেকে উঠে ট্রে থেকে ঢাকনা সরাতেই যেন মন ভেঙে গেল মিতার। আর কতবার মন ভাঙবে মিতার? ট্রেতে খাবার শুধু একজনের, তার মানে ওরিয়ন রুমে মিতার সাথে খাবে না, তা আগেই ঠিক করে রেখেছিল। নিজে নাস্তা শেষ করে বসে রইল মিতা। দুপুরে দরজায় নখ শুনতেই ওরিয়ন এসেছে ভেবে দৌড়ে দরজা খুলে মিতা। দুপুরের খাবার নিয়ে আবারও এসেছিল লোকটি। যাওয়ার সময় সকালের ট্রে নিয়ে গেছে। কেয়ার যখন করোই না, তাহলে খাই না খাই তার এত চিন্তা কেন? মনে মনে ভাবে মিতা। দুপুরে একা একাই খেয়ে ঘুমিয়ে পড়ে মিতা। অচেনা শহরে আর কি করবে জানে না। যেমন রাগ হচ্ছে তেমনই ইচ্ছা করছে ওরিয়নকে কামড়ে ধরে ইচ্ছামতো শাস্তি দিতে। রুমের মধ্যে শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে মিতা। সোফায় বসে নিজের জুতার ফিতা খুলতে ব্যস্ত ওরিয়ন। দরজা তো লক, তাহলে কি চাবি দিয়ে খুলে ভেতরে এসেছে? ভাবতে ভাবতে জানালার দিকে তাকায় মিতা। দিনের আলো দেখা যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেল আর বুঝতে বাকি রইল না। মনে মনে ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে দাঁড়ায় মিতা। ওরিয়নের সামনে গিয়ে কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে থাকে। ওরিয়ন মিতাকে দাঁড়িয়ে থাকতে দেখেও না দেখার অভিনয় করে নিচের জুতা খুলে একপাশে রেখে মোবাইল হাতে নিয়ে টিপতে থাকে। মিতাও কিছু না বলে ভ্রু কুঁচকে দাঁতে দাঁত চেপে ওরিয়নের দিকে এক নজরে তাকিয়ে রইল। কি হয়েছে? ঘাড়ের উপর এসে দাঁড়িয়েছিস কেন? মিতাকে আর ইগনোর করতে না পেরে শেষমেশ মিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে ওরিয়ন। মিতা কোনো উত্তর না দিয়ে মুখ গম্ভীর করে নিজের দুহাত দিয়ে ওরিয়নের চুলগুলো মুঠো করে ধরে টানতে থাকে রাগে। কি হয়েছে জানো না? কেন দাঁড়িয়েছি? বলছি দাঁড়াও। রাগন্ত মিতা চুল টানতে টানতে বলে। মিতার এহেন কাজে যেন অপ্রস্তুত হয়ে পড়ে ওরিয়ন। মিতা এমন কিছু করবে তা ভাবতেও পারে না ওরিয়ন। নিজের মাথায় ব্যথা অনুভব করতেই নিজের হাত দিয়ে মিতার হাত ধরে চুল ছাড়ানোর চেষ্টা করে ওরিয়ন। কি করছিস? ছাড় ছাড় বলছি পড়ি। নিজের হাত দিয়ে চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে ওরিয়ন। সারাদিন আমি রুমের মধ্যে বন্দি ছিলাম। কথাটা বলে আবারও জোরে চুল টানতে থাকে মিতা। ওরিয়ন আর মিতার টানাটানিতে সোফায় বসে থাকা ওরিয়নের কোলের ওপর উঠে বসেছে মিতা। তাও চুল ছাড়তে পারছে না ওরিয়ন। ছাড় বলছি না, পড়ি না হয়। কথাটা বলেই নিজের ডান হাত দিয়ে পরীর চুল মুঠো করে ধরে টেনে ধরে ওরিয়ন। মিতা এবার নিজের মাথায় চিনচিন ব্যথা অনুভব করলেও ওরিয়নের চুল ছাড়ল না। ছাড় নয় কিভাবে? ওরিয়নের কথা শেষ হওয়ার আগেই ওরিয়নের কানের নিচের দিকে গলায় কামড় বসিয়ে দেয় মিতা। ফক। মিতার চুল শক্ত করে টেনে ধরে গঙ্গানির দিয়ে ওঠে ওরিয়ন। ওরিয়নের এতক্ষণ চুল ছাড়ানো যেন সবটাই অভিনয় ছিল। মিতার হাত নিমিষেই চুল থেকে ছাড়িয়ে মিতাকে সোফার ওপর ঠাস করে শুইয়ে দেয়। পরক্ষণেই নিজের হাত দিয়ে মিতার মুখ চেপে ধরে। রাগন্ত চোখে মিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওরিয়ন। মিতাও যেন ওরিয়নকে দেখে ভয় পেল না। রাগে গা শিরশির করছে মিতার। নিজেও রাগন্ত চোখে তাকিয়ে রইল ওরিয়নের দিকে। এত বড় সাহস তো! মিতার দুগাল নিজের হাত দিয়ে চেপে ধরে বলে ওরিয়ন। যা করেছি বেশ করেছি। গম্ভীর কণ্ঠে বলে মিতা। মিতার সাহস দেখে যেন ওরিয়নের রাগ আরও বেড়ে গেল। মাথায় কি চাপলো নিজেও জানে না। হুট করে ওরিয়ন মিতার গলায় কামড় বসিয়ে দেয়। ব্যথায় মিতাও চিৎকার করে ওঠে। এখন যখন নিজে ব্যথা অনুভব করছে তখন ভাবছে কেনই বা ওরিয়নকে কামড়ানোর বুদ্ধিটা আসলো মিতার মাথায়। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়েছিল। ওরিয়নের কামড়ে মনে হচ্ছে ঘাড় থেকে কেউ মাংস তুলে নিতে চাচ্ছে। নিজের থেকে ওরিয়নকে ছাড়ানোর জন্য আবারও নিজের হাত ওরিয়নের পেছনের চুলগুলো শক্ত করে ধরে।
মিতার গলার মাংস দাঁত দিয়ে কামড়ে ধরতেই যেন মিষ্টি এক ঘ্রাণ এসে পৌঁছালো ওরিয়নের নাকে। ঘ্রাণটা যেন নেশার মতো কাজ করছে হঠাৎ করে। সব কিছু যেন নিজের জায়গায় চুপ করে রইল। নিজের চুলে মিতার টান অনুভব করতেই যেন এক অন্যরকম কিছু অনুভব করতে শুরু করলো ওরিয়ন। কামড়ানো জায়গায় নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করতেই নড়ে চড়ে ওঠে মিতা। এতক্ষণ যেখানে কামড়ের কারণে অসম্ভব ব্যথা অনুভব করেছিল মিতা, এখন সেখানেই ওরিয়নের চুমু দেওয়া অনুভব করছে মিতা। অরিয়ন, ধীরে ধীরে বলে ওঠে মিতা। ওরিয়ন যেন কিছুই শুনতে পেল না, গলাতে একের পর এক চুমু দিয়ে যাচ্ছে। অরিয়ন। আবারও ডাক দেয় মিতা। ওরিয়ন এবার একটু নড়ে চড়ে ওঠে। মনে হচ্ছে ডাক দেওয়াতে বিরক্ত হচ্ছে। শরীরের অঙ্গভঙ্গিতে তেমনই মনে হলো মিতার। অরিয়ন। এবার জোরে ডাক দেয় মিতা। মিতার ডাক শুনে যেন ঘোর কেটে গেল ওরিয়নের। কি করছিল তা যেন পাথরের মতো এসে মাথায় আঘাত করল। তার থেকে বড় কথা, কার সাথে করছিল তা। এক লাফে মিতার ওপর থেকে উঠে গিয়ে সোফার এক কর্নারে গিয়ে বসে ওরিয়ন। ওরিয়ন সরে যেতেই মিতাও উঠে বসে সোফাতে। এক কর্নারে বসে থাকা ওরিয়নের দিকে আর চোখে তাকাতেই দেখতে পায় নিজের হাত দিয়ে শক্ত করে সোফা ধরে রেখেছে, দতে দত চেপে ধরা। মাথা আর গলার রগগুলো স্পষ্ট ভেসে উঠেছে রাগ ওঠার কারণে। রেডি হয় না? গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। কেন? জিজ্ঞেস করে মিতা। কেন জানিস না? এখানে এসছে কি কামড়াকামড়ি করতে? বাইরে বের হব তাই। রাগ হয়ে চেঁচিয়ে বলে ওঠে ওরিয়ন। রাগটা কি মিতার ওপর হচ্ছে নাকি নিজের ওপর তা নিজেই বুঝতে পারছে না ওরিয়ন। মিতার আর কোনো কথা না বলে নিজের জামা বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিতা আর ওরিয়ন যখন হোটেল থেকে বের হলো তখন রাত হয়ে গিয়েছে। মিতা জিন্স টপস আর ওভারকোট পরে বের হয়েছে। হালকা হালকা ঠান্ডা পড়ায় ওভারকোট পরতে হয়েছে। ভিড়ের মধ্যে এক পাশ করে হাঁটতে হাঁটতে আশেপাশের সব কিছু আগ্রহ নিয়ে দেখছে মিতা। কোথায় যাচ্ছে তা মিতা ভালোই জানে। ডিসেম্বরে প্যারিসে প্রচুর ভিড় হয়, যার কারণে গাড়ি নেওয়ার থেকে কাছের পথ হাঁটা বেস্ট। তাই ওরিয়ন আর মিতা হাঁটা শুরু করেছে আইফেল টাওয়ারের উদ্দেশ্যে। বাইরে বের হওয়ার জন্য রেডি হওয়ার সময় জানালার দিকে লক্ষ্য করলে দেখতে পায় রাতের আইফেল টাওয়ার, যার সৌন্দর্য বর্ণনা করা কথাই অসম্ভব। হঠাৎ করেই কয়েক মিনিটের জন্য পুরো আইফেল টাওয়ার লাইটগুলো ক্রমাগত জ্বলতে ও নিভতে থাকে, যার কারণে আইফেল টাওয়ার দেখতে আরও বেশি সুন্দর লাগে। রাস্তায় হাঁটতে থাকা মিতা যত হাঁটছে ততই আইফেল টাওয়ারের কাছাকাছি যাচ্ছে। মিতার পিছনে হাঁটতে থাকা ওরিয়নের দৃষ্টি যেন ক্ষণিকের জন্য মিতার থেকে সরছে না। মিতার হাত চোখ যেখানে যেখানে যাচ্ছে ওরিয়নের দৃষ্টিও যেন সেখানে সেখানে যাচ্ছে। আনমনে হাঁটতে থাকা মিতা পেছনের দিকে তাকাতেই মুখ গম্ভীর করে নেয় ওরিয়ন। এই প্রথমবার ওরিয়নের সামনে হাঁটতে থাকা পরীকে দেখে মনে হয়নি সেই 5 বছরের ছোট্ট পরী হাঁটছে। মনে হচ্ছে প্রাপ্তবয়স্ক কোনো নারী হাঁটছে, যেই নারীর দিকে আকর্ষণ নিয়ে কোনো পুরুষ তাকাতে পারে। সব কিছু থেকে বেখবর মিতা লক্ষ্য করেনি গম্ভীর মুখ করা চেহারায় এক অজানা হাসি ফুটে উঠেছে। মিতা হোটেল থেকে কতক্ষণ হেঁটে আইফেল টাওয়ারের সামনে এসেছে তা খেয়াল করার সময় পায়নি। চারদিকের সৌন্দর্য দেখে যেন 1 মিনিটের জন্য চোখ সরাতে পারছে না। আইফেল টাওয়ারের একটু কাছাকাছি আসতেই আলোকসজ্জা আরও জ্বলতে শুরু করেছে, যেমনটা মিতা হোটেলের রেডি হওয়ার সময়ও দেখেছিল। আবারও আলোকসজ্জা হতে দেখেই কাঁধ থেকে ব্যাগ তাড়াতাড়ি করে মোবাইল বের করে নেয় মিতা। উদ্দেশ্য সুন্দর কিছু ছবি তুলে রাখা, নিজের ফ্রেন্ডদের আর মায়া চৌধুরীকে পাঠাতে হবে। মোবাইলের ক্যামেরা অন করতেই নিজের কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে মিতা। ঘুরে তাকাতেই ওরিয়নকে দেখতে পায়। ওরিয়নের দিকে তাকাতেই ওরিয়ন মিতার হাত থেকে মোবাইল নিয়ে নেয়। কি? ছবি তুলবো, তাড়াতাড়ি দাও। বিরক্ত হয়ে বলে মিতা। মিতা যেন 1 মিনিটের জন্য অপেক্ষা করতে পারছে না, অধৈর্য হয়ে পড়েছে। কি হলো, দাও, এখনই আবার বন্ধ হয়ে যাবে এরকম করা। রাগে হাত পা ওরিয়নের দিকে ছুড়ে দিতে দিতে আইফেল টাওয়ারের দিকে তাকায় মিতা। বিনা অনুমতিতে আলোকসজ্জার সময় ছবি তোলা নিষেধ। মিতার দিকে তাকিয়ে বলে ওরিয়ন। কি? অবাক হয়ে বলে মিতা।
হ্যাঁ, এটা ওদের নিয়ম। জবাব দেয় ওরিয়ন। ধুর, এখন? মন খারাপ করে বলে মিতা। এখন কিছু না, অনুমতি নিয়ে পিক তুলে দেব। বলে ওরিয়ন। সত্যি? খুশি হয়ে বলে মিতা। তবে আজ না। কেন? মন খারাপ করে জবাব দেয় মিতা। কারণ কাল আবার আসতে হবে। টাওয়ারের উপর উঠবি না? মিতার মোবাইল নিজের পকেটে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে বলে ওরিয়ন। আইফেল টাওয়ারের উপর ওঠা যায়? অবাক হয়ে প্রশ্ন করে মিতা। হ্যাঁ। তাহলে এখন কোথায় যাব আমরা? ওরিয়নের পিছন পিছন হাঁটতে হাঁটতে বলে মিতা। আশেপাশে ঘুরে দেখবি, এরপর ডিনার করবি, এরপর চলে যাব। বলে ওরিয়ন। রেস্টুরেন্টে বসে আছে মিতা। ওয়েটার একে একে খাবার দিয়ে গেছে। হাতে চামচ নিয়ে খাবারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিতা। ওরিয়নকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মিতা হঠাৎ করে চামচ নিয়ে একা একা খাওয়া শুরু করে দিয়েছে। রাগে মুখের মধ্যে খাবার একের পর এক নিয়ে যাচ্ছে। ঠিক মতো চাবাতেও পারছে না মিতা, তাও গিলার চেষ্টা করে যাচ্ছে। ওরিয়ন যখন ডিনার করার কথা বলেছিল, মিতা ভেবেছিল একসাথে ডিনার করবে, কিন্তু মিতার ভুল ভাঙ্গে যখন খাবার অর্ডার দিয়েই ওরিয়ন বলেই বের হয়ে যায়। নিজের বোকামি দেখে যেন নিজেরই বিশ্বাস হচ্ছে না মিতার। ভালো নাই বাসতে পারে, তাই বলেই কি নর্মাল কাজিনদের মতো খাবারটাও একসাথে খেতে পারেনি ওরিয়ন? একের পর এক খাবার মুখের মধ্যে ঢোকানোর কারণে খাবার দিয়ে গাল ফুলে আছে মিতার। দুঃখে কষ্টে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। রেস্টুরেন্টের বাইরে সিগারেট হাতে দাঁড়িয়ে আছে ওরিয়ন। সেই নদী ঘিরে তৈরি এই বিখ্যাত আইফেল টাওয়ার দেখতে এবারই প্রথম আসেনি ওরিয়ন। এর আগেও এসেছিল নিজের হবু বউ, নিজের লাইফ পার্টনার, নিজের জিএফ আফরিনকে নিয়ে। এই নদী, এই টাওয়ার, প্যারিসের এই রাস্তাঘাট যেন বারবার মনে করিয়ে দিচ্ছে সব কিছুতে আফরিনের ছোঁয়া রয়েছে। তার ওপর পরীর মুখটা দেখলেই ইদানিং অস্বস্তি অনুভব হচ্ছে ওরিয়নের। চোখে মুখে ফুটে ওঠা সেই তীব্র ভালোবাসা দেখলেই নিজেকে একটা ব্যর্থ পুরুষ মনে হয় ওরিয়নের। অন্য কাউকে ভালোবাসা দেওয়ার মতো নিজের মধ্যে আর কিছুই নেই ওরিয়নের। যা আসে তা হলো শুধুই দুঃখ, কষ্ট, নিজের মন ভাঙ্গা। যেই মন ভালোবাসতে জানে না, পরীকে মিথ্যে আশ্বাস দিতে চায় না বলেই যতটা পারছে পরী থেকে দূরে থাকার চেষ্টা করছে ওরিয়ন। সিগারেটের টান দিতে দিতেই নিজের মোবাইল বের করে ওরিয়ন। গ্যালারি খুলে আফরিনের ছবিটার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। সিগারেট খাওয়া শেষ হতেই রেস্টুরেন্টে ফিরে আসে ওরিয়ন। ভেতরে প্রবেশ করে টেবিলের কাছে পরীকে দেখতে না পেয়ে প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণে শান্ত হয়ে ওয়াশরুমে গিয়েছে ভাবে চেয়ার টেনে বসে অপেক্ষা করছে ওরিয়ন। একটু পরেই ওয়েটার এসে টেবিল পরিষ্কার করতে থাকে। লাভ ফ্র্যাকচার। ওয়েটারের উদ্দেশ্যে বলে ওরিয়ন। ল্যাফেক্টর স্প্রে মনীষার বিল পরিশোধ করা হয়েছে স্যার। জবাব দেয় ওয়েটার। ওয়েটারের কথা শুনে দাঁড়িয়ে যায় ওরিয়ন। কথাটা ভাবতে ভাবতেই দৌড়ে লেডিস ওয়াশরুমের কাছে চলে যায় ওরিয়ন। দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কোনো মহিলা বের হওয়ার। পাশাপাশি মোবাইলে পরীকে অনবরত কল দিয়ে যাচ্ছে ওরিয়ন। বিড়বিড় করে বলতে বলতে নিজের চুল টেনে ধরছে ওরিয়ন, কিন্তু অপর পাশ থেকে কল রিসিভ হলো না। ওয়াশরুমের দরজা খুলতেই বেরিয়ে আসে 20-22 বছরের এক তরুণী। Aves vos vo an filia lentera. Existe des gens de des hearts. Ainsi coes des farades. ভিতরে কি একটি মেয়েকে দেখতে পেয়েছেন? জিন্সের টপস পরা, সাথে ওভারকোটও আছে। There is no person in interior. মেয়েটির জবাব শুনেই দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে ওরিয়ন। রাস্তা থেকে শুরু করে আশেপাশের সব জায়গায় পাগলের মতো খুঁজতে থাকে পরীকে। হোটেল রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে মিতা। ওভারকোট খুলে সোফায় ছুঁড়ে ফেলে দেয়। চোখ মুখ লাল হয়ে আছে। বিছানার ওপর বসতেই কান্নায় ভেঙে পড়ে। কেন ওদের বিয়েটা হলো না? কেন ওর প্রতি আমার সম্মান শ্রদ্ধাকে ভালোবাসার রূপ দিলেন? কেন প্রথম থেকে ওর মনে আমার জন্য কিচ্ছু দিলেন না? কেন ও আমার সাথে নর্মাল মানুষের মতো ব্যবহার করতে পারে না? কেন কেন? কাঁদতে কাঁদতে ভাবতে থাকে মিতা।
বিধাতার এই নিষ্ঠুর পরীক্ষা মিতার আর সহ্য হচ্ছে না। I hate you, Onion, but I hate myself more for loving you this much. কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে মিতা। রেস্টুরেন্টে খাওয়ার সময় ওরিয়ন ছিল না বলেই রাগ করে নিজেই হোটেলে একা একা চলে এসেছে মিতা। ভাগ্যিস বাংলাদেশ থেকে আসার সময় হাবিব চৌধুরী মিতাকে ইউরো, ফ্রান্সের মুদ্রার নাম দিয়ে বলে দিয়েছিলেন। তাই দিয়েই বিল পরিশোধ করে চলে আসে মিতা। এতই যখন একা একা থাকার শখ, তাহলে আর কোথাও ওরিয়নের সাথে যাবে না বলে ঠিক করেছে মিতা। রেস্টুরেন্ট আর হোটেলের আশেপাশে যত জায়গা আছে সব কিছু তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে ওরিয়ন। কম করে হলেও হাজারবার কল করেছে মিতাকে, কিন্তু মিতা কল ধরেনি। একা একা চীনে হোটেলে পৌঁছাতে পেরেছে কিনা তাও জানে না ওরিয়ন। তাড়াতাড়ি করে হোটেল রুমে প্রবেশ করতে গিয়েই সামনে হাঁটতে থাকা লোকের সাথে ধাক্কা খায় ওরিয়ন। তাড়াতাড়ি করে সরি বলে ওরিয়ন। It's okay. জবাব দেয় লোকটি। নিজের রুমের লক খুলতে খুলতেই দেখতে পায় ধাক্কা খাওয়া লোকটি পাশের রুমে প্রবেশ করছে। লক খুলতেই যেন ওরিয়নের রাগ আকাশ ছুঁয়ে নিল। যত টেনশন ছিল সব পরিণত হয়েছে রাগে। বিছানায় বসে মোবাইল টিপছে মিতা। Are you fucking serious? দাঁতে দাঁত চেপে রাগে মিতার দিকে এগিয়ে গিয়ে বলে ওরিয়ন। দরজা খোলার শব্দেই বুঝতে পেরেছিল ওরিয়ন এসেছে। তাও রাগ করেছিল বলেই কথা বলতে ইচ্ছে করেনি মিতার। ওরিয়নের কথা শুনে মোবাইল রেখে ওরিয়নের দিকে তাকিয়ে থাকে মিতা। তোকে আমি পাগলের মতো এখানে সেখানে খুঁজছে, আর তুই না বলে এখানে এসে বসে আছিস? মিতার আরও কাছাকাছি গিয়ে বলে ওরিয়ন। ওহ, নিজেকে এখন পাগল মনে হচ্ছে? বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জবাব দেয় মিতা। যখন আমাকে এই অচেনা দেশের রুমের মধ্যে একা ফেলে চলে গিয়েছিলে তখন মনে হয়নি আমার কেমন লাগবে? যখন অচেনা রেস্টুরেন্টে একটা অচেনা মানুষের মতো রেখে চলে গেলে তখন মনে হয়নি আমার কেমন লাগবে? এখন নিজের সময় নিজেকে পাগল মনে হচ্ছে? দাঁতে দাঁত চেপে মিতাও কথাগুলো বলে। তাই কল রিসিভ করিস নি? শান্ত গলায় বলে ওরিয়ন। হ্যাঁ, তাই করিনি কারণ তোমার মতো অচেনা মানুষের সাথে কথা বলতেও ইচ্ছে হয় না আমার। আমি অচেনা তোর? হ্যাঁ, অচেনা। তোমাকে তো চিনি না আমি। কে তুমি? এই অরিয়ন তো আমার সেই অরিয়ন ভাইয়া না, যে আমার চোখের পানি দেখলে পুরো বাড়ি মাথায় তুলে নিত, যে আমার সাথে একদিন কথা না বলে থাকতেই পারতো না, যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তুমি সেই অরিয়ন ভাইয়া নও। কথাগুলো বলে থেমে যায় মিতা। প্রতিটা কথা যেন বারবার গলায় আটকে যাচ্ছে। তুমি শুধুমাত্র একজন সেলফিশ, ব্যর্থ প্রেমিক যার কাছে আমাদের কোনো মূল্য নেই। আবারও বলে ওঠে মিতা। কি এমন ক্ষতি করেছি আমি? হ্যাঁ, তুমি একটা নর্মাল মানুষের মতো আমার সাথে বসে খাওয়া দাওয়া করতে পারো না? আমার সাথে কথা বলতে পারো না তুমি? আমি ওর ওয়াইফ অরিয়ন, ওয়াইফ। চেঁচিয়ে বলে মিতা। পরি? চেঁচিয়ে ওঠে ওরিয়ন। ওই নামে ডাকবে না আমায়। ওই নাম আমার কাছে এখন হাস্যকর মনে হয়। মিতাও চেঁচিয়ে বলে। কি বললি তুই? দুপা মিতার দিকে এগিয়ে গিয়ে বলে ওরিয়ন। বলেছি আমায় পরি ডাকবে না। আমার নাম পারমিতা। হয় মিতা ডাকবে আর না হয় পারমিতা, কিন্তু ওরিয়নের কি হলো জানে না, শুধু জানে পরি ডাকতে না করাটা শুনতেই যেন মাথায় আগুন উঠে গেল। নিমিষেই নিজের হাত দিয়ে মিতার গলা চেপে ধরেছে দেওয়ালের সাথে। পরে ডাকতে পারবো না আমি অরিয়ন। তোর অরিয়ন ভাই তোকে পরে ডাকতে পারবে না? তাচ্ছিল্যকর এক হাসি দিয়ে মিতার কাছাকাছি নিজের মুখ নিয়ে বলে ওরিয়ন। তুমি কবে থেকে আমার হলে? তাচ্ছিলের সুরে মিতাও বলে। আমি তোর কি না তাতে কিছু যায় আসে না, কিন্তু তুই আমার পরে। মিতার গলায় প্রেসার দিয়ে চেপে ধরে বলে ওরিয়ন। তোর মা, তোর বাবা, এমনকি তোর নিজের অধিকার নিয়ে আমাকে পরে ডাকতে না করার। মিতার নাকের সাথে নিজের নাক স্পর্শ করিয়ে বলে ওরিয়ন। গলায় চাপ পড়ার কারণে মিতার জন্য শ্বাস নেওয়াটা ধীরে ধীরে কষ্টকর হয়ে উঠেছে প্রতিনিয়ত। তার ওপর ওরিয়নের কথা শুনে আর ওরিয়নের চোখের দিকে তাকিয়েই যেন মিতার আত্মা কেঁপে উঠল ভয়ে। নিজের হাত দিয়ে ওরিয়নের বুকে ধাক্কা দিতেই সরে যায় ওরিয়ন। মিতার ধাক্কায় যেন ঘোর কাটল ওরিয়নের। কি করছিল তা যেন নিজেও জানে না। অবাক হয়ে একবার নিজের হাতের দিকে আবার একবার মিতার দিকে তাকিয়ে রইল। মিতার মুখ থেকে গলার দিকে চোখ যেতেই ওরিয়নের চোখ বড় বড় হয়ে যায়। নিজের আঙ্গুলের ছাপ স্পষ্ট ভেসে আছে মিতার গলায়। আই এম সরি পরি, আই এম সো সরি। কি হলো আমি জানি না। নিজের হাত দিয়ে মিতার গলায় আলতো করে ছুঁয়ে বলতে থাকে ওরিয়ন।
মিতা কোনো কিছুই বুঝতে পারছে না। ওরিয়নের এই রূপ ব্যবহার তো কখনো দেখেনি মিতা। Why are you behaving like this? ওরিয়নের দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। লাইক হোয়াট? মিতার থেকে দু কদম পিছিয়ে এসে প্রশ্ন করে ওরিয়ন। Like a toxic man. বলে ফেলে মিতা। অবাক হয়ে মিতার দিকে তাকিয়ে রইল ওরিয়ন। রাত ৩টা, বিছানায় ঘুমিয়ে আছে মিতা। ওরিয়নের সাথে আর ঝগড়া করতে মন চাচ্ছিল না, তাই লাইট অফ করে শুয়ে পড়ে মিতা। ডিম লাইটের আলোতে সবকিছু পরিষ্কার দেখা গেলেও আবছা আবছা সবকিছুই দেখা যাচ্ছে। সোফায় বসে আছে ওরিয়ন, দু চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঘুমন্ত মিতার দিকে। লাইক এ টক্সিক ম্যান। আমাকে পরি ডাকবে না। মিতার কথাগুলো বারবার চোখের সামনে ভাসছে ওরিয়নের। মিতাকে এতটা অভিমান করতে দেখেনি কখনো ওরিয়ন। মিতার এই অভিমান দেখে ওরিয়নের কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু মনের এক কোণে পৈশাচিক এক আনন্দ অনুভব করছে ওরিয়ন। এই আনন্দ কেন তা ওরিয়ন জানে না, শুধু জানে এই পৃথিবীর কারো শক্তি নেই ওরিয়নকে পরী ডাকা থেকে নিষেধ করার, পরীর নিজেরও না। সোফা থেকে উঠে মিতার দিকে এগিয়ে যায় ওরিয়ন। এক মুহূর্তের জন্য যেন মিতা থেকে চোখ সরছে না ওরিয়নের। মিতার কাছাকাছি গিয়ে বসে ওরিয়ন। সন্ধ্যায় মিতার গলায় কামড় বসিয়ে দিয়েছিল ওরিয়ন, তা মনে পড়তেই নিজের হাত দিয়ে কামড়ের জায়গায় স্পর্শ করে ওরিয়ন। ঘুমন্ত মিতা গলায় কিছু অনুভব করতেই নড়ে চড়ে ঘুমায়। এমন নয়, আজ প্রথমই ঘুমন্ত মিতাকে দেখছে ওরিয়ন। ছোটবেলায় ওরিয়ন কোলে কতবার ঘুমিয়েছে মিতা তার ঠিক নেই। ওরিয়নের বাড়িতে বেড়াতে আসলেও আফরিন আর মিতাকে ঘুমিয়ে থাকতে দেখেছে ওরিয়ন, কিন্তু আজ এক অজানা অনুভূতি কাজ করছে মিতাকে দেখে। কেন নিজের থেকে 11 বছরের ছোট মিতাকে এত সুন্দর লাগছে? কেন মিতাকে একজন নারী হিসেবে কাছে পেতে ইচ্ছা করছে তা মাথায় ঢুকছে না ওরিয়নের। তোমার বিচ্ছেদ কি আমাকে মানসিকভাবে পাগল করে দিল আফরিন? মনে মনে ভাবে ওরিয়ন। গলার থেকে হাত সরিয়ে মিতার গালে স্পর্শ করে ওরিয়ন। গালে কিছু অনুভব করতেই মিতা তাতে যেন আরও নিজের মুখ গুজে দিল। ওরিয়ন অবাক আর মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত মিতার দিকে। আমার পরি। বিড়বিড় করে বলে ওঠে ওরিয়ন। মিতার যখন ঘুম ভাঙল তখনও সোফায় বসে আছে ওরিয়ন, নিউজ পেপারে পড়তে ব্যস্ত। ওরিয়নের সামনে ব্রেকফাস্ট রাখা। মিতা বিছানা থেকে উঠে ওরিয়নকে এক প্রকার ইগনোর করে ফ্রেশ হতে চলে যায়। ওরিয়নের ফোনে কল আসাতে রিসিভ করে কথা বলতে থাকে ওরিয়ন। মিতা ওয়াশরুম থেকে বের হয়ে শুনতে পায় ওরিয়ন এখনও মোবাইলে কথা বলছে। মা, আমি ঠিক আছে, খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা। বলে ওরিয়ন। না বাবা, আমি তোর মেয়েটাকে শাসন করছি না, উল্টো ও আমাকে। ওরিয়নের কথা শেষ হওয়ার আগেই মোবাইল হাত থেকে টান দিয়ে নিয়ে যায় মিতা। হ্যালো, আসসালামু আলাইকুম চাচু। জি আমি ভালো আছি, তোমরা কেমন আছো? চাচু, অরিয়ন ভাইয়া মিথ্যে বলছে। সারাদিন আমার সাথে ঝগড়া করে আর আমাকে রুমের মধ্যে একা রেখে কোথায় যেন মিতার কথা শেষ হওয়ার আগেই মোবাইল কেড়ে নিয়ে কল কেটে দেয় ওরিয়ন। মিতার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে থাকে ওরিয়ন। তুই কি মনে করিস তোর চাচুকে আমি ভয় পাই? মিতার দিকে এগিয়ে গিয়ে বলে ওরিয়ন। হ্যাঁ পাও। জবাব দেয় মিতা। ওরিয়নের চোখের দিকে তাকিয়ে মিতার উত্তর দেওয়া যেন এড়িয়ে যেতে পারল না ওরিয়ন। মিতার দিকে তাকিয়ে রইল। এখন যখন এত কাছ থেকে মিতাকে দেখছে তখন খেয়াল করলো মুখ ধুয়ে আসাতে চোখের পাপড়িতে এখনও ফোঁটা ফোঁটা পানি জমে আছে। ঠোঁটের কোণে পানি এক ফোঁটা জমে আছে। নিজের অজান্তেই ওরিয়নের হাত চলে গেল মিতার ঠোঁটে। বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁট থেকে পানি মুছে ফেললেও ওরিয়ন চোখ মিনিটের জন্য মিতার ঠোঁট থেকে সরছে না। ওরিয়নের মোবাইলে আবারও কল বাজতেই ঘোর কাটে দুজনের। ওরিয়ন তাড়াহুড়ো করে কল রিসিভ করে আর মিতা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুল আস্তে ব্যস্ত হয়ে পড়ে। হ্যালো, হ্যাঁ বলো। কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে যায় ওরিয়ন। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছে ওরিয়ন আর মিতা। দুজনে চুপচাপ বসে সকালের নাস্তা খেয়েই চলে এসেছে। টিকিটের এত বড় লাইন, কম হলেও 2-1 ঘন্টা অপেক্ষা করতে হবে। মন খারাপ করে বলে মিতা। হবে না, ওদিকটা চল, ওদিক দিয়ে লিফট উঠতে হবে। লিফট দেখিয়ে বলে ওরিয়ন।
কেন অপেক্ষা করতে হবে না? প্রশ্ন করে মিতা। কারণ টিকিট অনলাইনে আগেই কেটে রেখেছিলাম। জবাব দেয় ওরিয়ন। এত মানুষের ভিড়ে আইফেল টাওয়ারের এত এত ওপরে ওঠে পুরো প্যারিস শহরটা যেন একটা দৃশ্য মনে হচ্ছে। ওপর থেকে দেখতে এত সুন্দর হবে তা ভাবতেই পারেনি মিতা। ওরিয়নকে দিয়ে কত ছবি তুলে নিয়েছে তার হিসাব নেই। নামার সময় আইফেল টাওয়ারের দ্বিতীয় তলায় বসে কফি পান করে নিয়েছে ওরিয়ন আর মিতা। কোথায় যাব এখন? লিফট থেকে নামতে নামতে বলে মিতা। এখন বোটে উঠবো, সেইন নদীটা ঘুরে দেখবি। ওকে। খুশি হয়ে জবাব দেয় মিতা। বোটের এক কোণে দাঁড়িয়ে আছে মিতা, অন্য কোণে দাঁড়িয়ে আছে ওরিয়ন। চলমান বোট থেকে আইফেল টাওয়ার ভিউটা করতে ব্যস্ত মিতার মুখে হাসি ফুটে উঠছে, যেন গতকালকের সব কষ্ট নিমিষেই ভুলে গেছে। অন্য পাশে দাঁড়িয়ে থাকা ওরিয়ন মিতার দিকে তাকিয়ে মিতা কী করছে তা দেখতে ব্যস্ত। হালকা বাতাসে মিতার চুলগুলো উড়ছে, দু একটা চুল মাঝে মধ্যে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে মিতার ঠোঁটের মধ্যে। তাতে বিরক্ত হয়ে উঠেছে মিতা। থু থু করে চুল বের করেই হেসে দেয় ওরিয়ন। মনে মনে বলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে ওরিয়নের। বোটে ঘোরা শেষ হলে দুপুরে লাঞ্চ করে নেয় ওরিয়ন আর মিতা। খাওয়া দাওয়া শেষ করে চলে যায় সো দে মার্স অফ লুভ মিউজিয়াম ঘুরতে। সব কিছু ঘুরে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় দুজনের। ঘোরাঘুরি শেষ করে চলে যায় শপিং করতে। নিজের ফ্রেন্ড থেকে শুরু করে পরিবারের সবার জন্য শপিং শেষ করে রাতের খাবার খেয়ে নেয় ওরিয়ন আর মিতা। কারে করে হোটেলে ফিরেছে মিতা আর ওরিয়ন। সারাদিন ঘোরাঘুরি আর শপিংয়ের কারণে ক্লান্ত মিতা গাড়িতে চোখ বন্ধ করে রাখে। ওরিয়ন ও সিটের সাথে হেলান দিয়ে রেখেছে। এতগুলো শপিং ব্যাগ সব কিছু একা একা বয়ে বেড়াতে হয়েছে ওরিয়নের। মেয়েরা যে কী পরিমাণ শপিং করতে পারে তার একটা ধারণা হয়েছে ওরিয়নের। লা ভয়েজার দেরেডে স্যাম্পেলে নজবিয়ের পেছনে গাড়িটা আমাদের ফলো করছে মনে হচ্ছে। ড্রাইভারের উদ্দেশ্যে বলে ওরিয়ন। আমারও তাই মনে হচ্ছে। জবাব দেয় ড্রাইভার। কন্ডিস ল্যান্ডম্যান মোনাকেল গাড়ি স্লো করে চালান চাচা। ড্রাইভারের উদ্দেশ্যে বলে ওরিয়ন। তোমরা কি কথা বলছো? ওরিয়ন আর ড্রাইভারের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে মিতা। তেমন কিছু না। ও এলস্টাউল্যান্ড একালেমেন্ট ল্যান্থেনমেন্ট ওরও গাড়ি স্লো করে চালাচ্ছে। রিয়ার মিউভিররের দিকে ওরিয়নের দিকে তাকিয়ে বলে ড্রাইভার। অগমেন্টেজ দ্য লাভিটসে স্পিড বাড়িয়ে দিন। ওরিয়ন কথাটা বলতেই ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দিয়েছে। হঠাৎ করে গাড়ির স্পিড বেড়ে যাওয়াতে চোখ খুলে তাকায় মিতা। ওরিয়নের চেহারা দেখে মনে হচ্ছে অনেক বেশি টেনশন করছে কিছু একটা নিয়ে। বারবার পেছনের দিকে তাকাচ্ছে ওরিয়ন। কি হয়েছে? এরকম লাগছে কেন তোমার? প্রশ্ন করে মিতা। পেছনের গাড়িটা আমাদের অনেকক্ষণ ধরে ফলো করছে। জবাব দেয় ওরিয়ন। ফলো করছে মানে? কেন, কি করেছি আমরা? পেছনের গাড়ির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে প্রশ্ন করে মিতা। কিছুই জানি না, তুই ভয় পাস না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। মিতার হাত ধরে বলে ওরিয়ন। মিতা কিছু বলতে যাবে এর আগেই পেছনের গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় মিতাদের গাড়িতে। ফকিং বাস্টার্ড। মিতাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে ওঠে ওরিয়ন। ভয় পাস না, আমি আছি, আমি কিচ্ছু হতে দেবো না তোর। মিতাকে জড়িয়ে ধরে বলে ওরিয়ন। মিতা ভয়ে কাঁপছে অনবরত। অচেনা জায়গা, তার ওপর এত রাতে, রাস্তা প্রায় ফাঁকা। কিছু একটা হয়ে গেলেও সাহায্য করার জন্য কে এগিয়ে আসবে? কন্দেস ভিতে মোনাকেল দ্রুত চালান চাচা, বলে ওরিয়ন। বলে ড্রাইভার। পেছনের গাড়ি আবারও এসে ধাক্কা লাগায় গাড়িতে। আহ! ভয়ে চেঁচিয়ে ওঠে মিতা। লাভ, কিছু হবে না, আমি আছি তো লাভ, ভয় পাস না, আমি আছি। ওরিয়ন অনবরত মিতার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলছে মিতাকে শান্ত করার জন্য। মর আঙ্কল ভেতন জ্যাগন দিস। ওরিয়ন কথাটা বলেই মিতাকে ছেড়ে ড্রাইভারের সিটে গিয়ে এগিয়ে যায়। ড্রাইভারও তাড়াতাড়ি করে নিজের সিট থেকে সরে জায়গা করে দেয় ওরিয়নের জন্য। ওরিয়ন ড্রাইভিং সিটে বসতেই রিয়ার মিউভিররের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে। পরি আমার দিকে তাকা। সিটের এক কোনায় ভয়ে গুটিসুটি
মেরে বসে থাকা মিতা ওরিয়নের কণ্ঠ শুনে আয়নার দিকে তাকায়। ওরিয়নের সাথে চোখে চোখ পড়ে। আমি বেঁচে থাকতে কেউ তোর চুলও বাঁকা করতে পারবে না। গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। মিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই গাড়ির স্পিড বাড়িয়ে দেয় ওরিয়ন। পেছনের কালো রঙের গাড়ি সামনাসামনি আসলে ওরিয়ন বামে আসলে গাড়ি ডানে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। প্রতিনিয়ত গাড়ির দিক পরিবর্তন করার কারণে প্রতিবারই গাড়ির জানালার সাথে গিয়ে ধাক্কা খেতে থাকে মিতা। রিয়ার মিউভিররে সবই দেখতে পারছে ওরিয়ন। প্রতিবার মিতার অবস্থা দেখে রাগে গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরেছে ওরিয়ন। তোদের আমি নিজের হাতে খুন করবো মাদারফাকার। পেছনের গাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে থাকে ওরিয়ন। গাড়ি এসে দাঁড়িয়েছে হোটেলের সামনে। অ্যাট্রাক করা গাড়িটি যখন দেখল ওরিয়ন নিজের গাড়ি থেকে অনেকটা দূরত্ব তৈরি করতে পেরেছে, তখন হুট করেই অন্যদিকে টার্ন নিয়ে চলে যায়। গাড়ি থেকে নেমেই ওরিয়ন ড্রাইভারকে বিশাল অ্যামাউন্টের টাকা দেয় যেন গাড়ির যে ক্ষতি হয়েছে তা মিটিয়ে নিতে পারে। ধন্যবাদ জানিয়ে পেছনের সিটের দিকে গিয়ে দরজা খুলতেই মিতাকে গুটি মেরে বসে থাকতে দেখে। নিজের মুখ দু হাঁটুর মধ্যে গুজে রেখেছে মিতা। ভয়ে শরীর অনবরত কাঁপছে মিতার। পরি, গাড়ির মধ্যে ঢুকে ডাক দেয় ওরিয়ন। ওরিয়নের ডাক শুনতেই মাথা তুলে তাকায় মিতা। গাড়ি থামতে দেখেই জড়িয়ে ধরে ওরিয়নকে। অরিয়ন ভাইয়া। কাঁদতে কাঁদতে বলে মিতা। আমরা সেফ আছি, হোটেলে চলে এসছি আমরা, আর ভয় নেই তোর। মিতার মাথায় ও পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে ওরিয়ন। ওরা আমাদের মারতে চাইছিল কেন? কে ওরা? প্রশ্ন করে মিতা। কিছুই জানি না, তবে মনে হচ্ছে আমাদের কোনো রাইফেল হবে। গাড়িতে আমি আছি ভেবেই মারতে এসেছিল, বাকিটা পুলিশ ভালো বলতে পারবে। কথাটা বলেই মিতাকে কোলে তুলে নেয় ওরিয়ন। গাড়ি থেকে বের হয়ে নিজের রুমের দিকে এগোতে থাকে। মিতা নিজের মুখ গুজে দিয়েছে ওরিয়নের ঘাড়ে, নিজের দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে ওরিয়নকে। এখানেই থাকো প্লিজ। মিতাকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে যেতে যেতে নিতেই ওরিয়ন হাত ধরে বলে মিতা। এখানে আছি আমি, কোথাও যাচ্ছি না। মিতার পাশে বসে মিতার হাত ধরে বলে ওরিয়ন। কতক্ষণ একই জায়গায় একইভাবে ওরিয়ন বসেছিল তা জানা নেই ওরিয়নের। তবে মিতার চোখে লেগে যেতেই ধীরে ধীরে হেঁটে বাইরে আসে ওরিয়ন। নিজের মোবাইল বের করে কল দিয়েই মোবাইল নিজের কানের কাছে ধরে। ওরা এখানে চলে এসছে। কল রিসিভ হতেই বলে ওঠে ওরিয়ন। ওরা ভুলে যাচ্ছে ওরা কাদের সাথে শত্রুতায় জড়াচ্ছে। রাগে দাঁতে দাঁত চেপে বলে ওরিয়ন। যা করার তুমি করো, আমরা আগামীকালই বাংলাদেশে ফিরে আসছি। কথাটা বলেই কল কেটে আবারও রুমে প্রবেশ করে ওরিয়ন। ঘুমন্ত মিতার দিকে চোখ যেতেই লক্ষ্য করে জানালার সাথে ধাক্কা খাওয়ার জন্য কপালের এক পাশে লাল হয়ে আছে, একটু কেটেও গেছে। ক্ষত স্থান লক্ষ্য করতেই তাড়াতাড়ি করে স্যাভলন আর তুলো নিয়ে আসে ওরিয়ন। মিতার পাশে বসে ধীরে ধীরে ক্ষত স্থান পরিষ্কার করে দেয়। ক্ষত স্থানে স্যাভলন লাগাতেই নড়ে চড়ে ওঠে মিতা। ব্যথায় ঘুমের চোখেই শব্দ করে ওঠে মিতা। ক্ষণিকেই ওরিয়নের চোখ লাল হয়ে উঠে রাগে। ওরা ভুলে গেছে তুই এখন আর পারমিতা চৌধুরী না, তুই মিসেস পারমিতা ওরিয়ান চৌধুরী, আর ওদের ভুলের মাসুল তুই জীবন দিয়ে দিতে হবে। তীক্ষ্ণ দৃষ্টিতে ক্ষত স্থানে তাকিয়ে বলে ওঠে ওরিয়ন। প্লেনের বেডে শুয়ে আছে মিতা। এবার ওরিয়ন আর ফার্স্ট ক্লাস সিটের ব্যবস্থা না করে বেডের ব্যবস্থা করেছে। গতবার প্লেনে মিতার যেই বাজে অবস্থা হয়েছিল তা এড়াতেই এই ব্যবস্থা করা। গতকাল রাতে মিতা যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিল তখন ওরিয়ন রাত জেগে বাংলাদেশে যাওয়ার সব ব্যবস্থা করে ফেলে। আমাদের উপর অ্যাটাক করেছিল কারা? বিছানায় শুয়ে থাকা মিতা শক্ত করে বিছানার চাদর ধরে রেখে ওরিয়নের উদ্দেশ্যে বলে ওঠে। বেডের একপাশে বসে ম্যাগাজিন দেখছিল ওরিয়ন। মিতার কথা শুনে মিতার দিকে তাকাতেই নজর যায় মিতার হাতের দিকে। চাদরটা এমনভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই পড়ে যাবে। আমার বিজনেস রাইফেল। ওরিয়ন মিতার দিকে তাকিয়ে বলে ওরিয়ন। ওদের উদ্দেশ্য তোমায় মেরে ফেলা ছিল? অবাক হয়ে বলে মিতা। হুম। ম্যাগাজিন রেখে বেডে উঠতে উঠতে বলে ওরিয়ন। অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম আমরা,
তা না হলে যে কি হতো। আবারও বলে মিতা। কিছু হতো না, আমি কিছু হতে দিতামই না। মিতার দিকে এক নজরে তাকিয়ে থেকে বলে ওরিয়ন। সামান্য বিজনেসের মিতার কথা শেষ হওয়ার আগেই ওরিয়ন মিতার হাত থেকে বিছানার চাদর সারিয়ে নেয়। ওরিয়ন কি করেছে তা দেখছে মিতা। আলতো হাতে ওরিয়ন মিতার হাত নিজের হাতে নিয়ে নেয়। মিতার আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল দিয়ে মিতার হাত মুঠ করে ধরে ওরিয়ন। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতা আর নিজের হাতের দিকে। মিতার হাত স্পর্শ করার মুহূর্ত থেকেই যেন হার্টবিট দ্রুত চলছে মিতার। ইদানিং ওরিয়নের স্পর্শ এক অন্যরকম শিহরণ জাগায় মিতার শরীরে। নিজেকে ওরিয়নের কাছে নিরাপদ মনে হয়। মিতার হাত ধরে রাখা ওরিয়ন মিতার দিকে তাকাতেই দেখতে পায় মিতা আগে থেকেই ওরিয়নের দিকে তাকিয়ে আছে। ধরে রাখা মিতার হাত মিতার পেটের ওপর এনে পাশ থেকে জড়িয়ে ধরে মিতাকে। মোশন সিকশনের কারণে মিতা যে কষ্টটা অস্বস্তি অনুভব করেছিল তা ওরিয়ন ভালোই বুঝতে পেরেছিল। গতবার জড়িয়ে ধরাতে একটু শান্ত হয়েছিল ভেবে এবারও জড়িয়ে ধরে মিতাকে। ওরিয়ন জড়িয়ে ধরতেই মিতার শরীর রিল্যাক্স হয়ে পড়ে। একে অপরের এত কাছাকাছি আসাতে একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওরিয়ন মিতাকে দেখতে দেখতেই চোখ গিয়ে আটকায় মিতার ঠোঁটের দিকে। এক দৃষ্টিতে মিতার ঠোঁটের দিকে তাকিয়ে থাকতেই যেন গলা শুকিয়ে আসলো ওরিয়নের। মনে হতে লাগলো ঠোঁটগুলো স্পর্শ না করলে হয়তো এই তৃষ্ণা আর মিটাতে পারবে না ওরিয়ন। অন্যদিকে ওরিয়নের চাহনি দেখে মিতা ভালোই বুঝতে পারছে কি হতে যাচ্ছে। ওরিয়নের চোখ চেহারা বারবার এটাই বোঝাচ্ছে যে ওরিয়ন কিস করতে চায় মিতাকে। ওরিয়ন নিজের মুখ মিতার ঠোঁটের কাছাকাছি নিতেই নিজের বুকে মিতার স্পর্শ অনুভব করে। মিতার ঠোঁট থেকে চোখ সরিয়ে বুকের দিকে তাকাতেই লক্ষ্য করে মিতা নিজের হাত রেখেছে ওরিয়নের বুকে। মিতা ভালোই জানে ওরিয়নের এই কিস করা, প্রতিনিয়ত মিতাকে স্পর্শ করা সবটাই শারীরিক আকর্ষণ বা মোহ, যা ক্ষণিকের জন্য আসে আবার ক্ষণিকের মধ্যেই চলে যায়। তাই বাধা দিতেই ওরিয়নের বুকে হাত রেখে হালকা করে ধাক্কা দেয় মিতা। ওরিয়ন মিতার ধাক্কা অনুভব করতেই নিজের হাত দিয়ে মিতার হাত ধরে বিছানায় চেপে ধরে। মিতার দূরে সরানোটা কেন যেন একটুও ভালো লাগলো না ওরিয়নের। উল্টো মেজাজ আরও খারাপ হয়ে গেল। ওরিয়ন আর 1 মিনিটও অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়ে মিতার ঠোঁটের ওপরে। মিতার ঠোঁট স্পর্শ করতেই যেন রুহ ফিরে আসলো ওরিয়নের আত্মায়। সামান্য কিসের জন্য ওরিয়ন একজন 17 বা 18 বছরের ছেলেদের মতো বিহেভ করবে তা যেন ভাবতেও পারছে না ওরিয়ন। তাও মিতার ঠোঁট দেখলেই কেন যেন মনে হয় এটাই প্রথম কিস ওরিয়নের। ওরিয়ন, কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয় মিতা। ওরিয়ন এত ডেসপারেটলি কিস করছে ব্যস্ত যে মিতার শ্বাস নেওয়াটাও এখন কষ্টকর হয়ে গেছে। ওয়েট অরিয়ন ভাই। মিতার নিজের ঠোঁট ছাড়িয়ে কথাটা বলতেই মিতার গলায় সজোরে কামড় বসিয়ে দেয় ওরিয়ন। এত জোরেই কামড় বসিয়েছে যে চোখের কোণে পানি চলে এসেছে মিতার। শুধু ওরিয়ন। মিতার কপালের সাথে নিজের কপাল স্পর্শ করে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে অবাক হয় মিতা। ওরিয়ন, কিছুদিন আগেও ওরিয়ন ডাকায় রাগ করেছিল ওরিয়ন, আর আজ নিজেই বলছে শুধু ওরিয়ন ডাকতে। হোয়াট আর ইউ ডুইং টু মি লাভ? নিজের বুড়ো আঙ্গুল দিয়ে মিতার ঠোঁট ঘষতে ঘষতে বলে ওরিয়ন। পরক্ষণেই আবারও মিতাকে কিস করতে থাকে ওরিয়ন। নিজের হাত দিয়ে মিতার শার্টের বাটন খুলতে মরিয়া হয়ে পড়ে। মিতার শার্টের বাটন খুলতে ব্যস্ত ওরিয়নের মনোযোগ নষ্ট হয় মোবাইলের রিং বাজাতে। ওয়েট। এক প্রকার বিরক্ত হয়ে কথাটা বলেই মোবাইল নিতে পাশ ঘুরে ওরিয়ন। মোবাইল হাতে নিতেই যেন নিজের জায়গায় পাথর হয়ে রইল ওরিয়ন। হুট করে ওরিয়ন কেন নিজের জায়গায় এমন স্থির হয়ে রইল তা বোঝার জন্য মিতা বিছানা থেকে উঠে ওরিয়নের দিকে তাকায়। যেই ওরিয়নের মুখে এতক্ষণ মিতার জন্য এক অনুভূতি প্রকাশ পাচ্ছিল, সেই ওরিয়নের মুখে এখন শুধুই অনুশোচনা আর অপরাধবোধ। দেখে মনে হচ্ছে যেন কোনো অবৈধ কাজ করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। ওরিয়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোবাইলের দিকে।
মোবাইলে এত মনোযোগ দিয়ে কি দেখছে তা দেখার জন্য মোবাইলের দিকে তাকাতেই যেন মিতাও পাথর হয়ে রইল। মোবাইলের স্ক্রিনে ভাসছে আফরিনের ছবি, যেই ছবিতে আফরিন খোলা চুলে শুয়ে আছে বিছানায়। ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি এক হাসি দিয়েছে আফরিন। কতই না সুন্দর লাগছে ছবিতে আফরিনকে। ওরিয়ন তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠেই ওয়াশরুমে চলে যায়। হঠাৎ করেই মিতার মাথা যেন প্রচণ্ড ঘুরতে শুরু করেছে। বমি আসবে মনে হতেই শুয়ে পড়ে মিতা। এই খারাপ লাগা মোশন সিকশনের কারণে নয়। এই খারাপ লাগা এটা বুঝতে পেরে যে আফরিন আর ওরিয়নের ভালোবাসা কতটা গভীর ছিল। এটা ভেবে যে আফরিন ধোঁকা দিয়ে গেলেও কেন ওরিয়ন আফরিনকে ভুলতে পারছে না, কেন 6 মাস হয়ে গেলেও ওরিয়ন মুভ অন করতে পারছে না। মিতার কি খুশি হওয়া দরকার এইটা ভেবে যে ওরিয়নের মতো লয়াল মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, নাকি দুঃখ পাওয়া উচিত যে এরকম একজন মানুষ মিতার স্বামী হয়েও মিতার না। কেন চলে গেলে তুমি আপু? না তুমি চলে যেতে, আর না আমি তোমার আফটানকে ভালোবাসতাম, আর না এত কষ্ট হতো আমার তার সব কিছুতেই যখন তুমি, তাহলে কেন তাকে ফেলে চলে গেলে? মনে মনে ভাবতে ভাবতেই কাঁদতে থাকে মিতা। ওরিয়ন যখন ওয়াশরুম থেকে বের হলো, মিতা তখন একপাশ হয়ে শুয়ে আছে। ওরিয়ন একপাশে রাখা সোফায় বসে টিভি অন করে টিভি দেখার চেষ্টা করে। কি হচ্ছে এসব আমার সাথে? কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে ওরিয়নের মাথায়। মিতার প্রতি এরকম আকর্ষণ? মনে মনে ভাবে ওরিয়ন। মিতার জন্য ওরিয়ন যা অনুভব করছে তা আর কখনো কারো জন্যই করেনি ওরিয়ন। না করলেও এটা ভালোই বুঝতে পারছে এই অনুভূতিটা ভালো না। মিতা বা ওরিয়ন কারো জন্যই ভালো না। আর চোখে মিতার দিকে তাকায় ওরিয়ন। মিতার চোখ বন্ধ হলেও মিতা যে ঘুমায়নি তা ওরিয়ন জানে। হাতে থাকা মোবাইলের দিকে তাকিয়েও আফরিনের ছবিটা দেখে ওরিয়ন। মনে মনে ভাবে ওরিয়ন, হ্যাঁ তাই হবে। আফরিন আর মিতার মধ্যে অনেক মিল রয়েছে, তাই হয়তো মিতার মধ্যে আফরিনকে খুঁজে নিচ্ছে ওরিয়ন। কিন্তু তা যে ঠিক নয় সেটাও বুঝতে পারছে ওরিয়ন। একজনের শূন্য স্থান অন্যজনকে দিয়ে, বিশেষ করে পরীকে দিয়ে পূরণ করিয়ে নেওয়া ঠিক নয়। পরি ডিসার্ভ করে এমন একজনকে যার শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় পরি থাকবে, যার মন আমার মতো ভাঙা হবে না, যে পরীকে নিজের চাইতে বেশি ভালোবাসবে, যে পরীকে মাথায় তুলে রাখবে। নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই হাতে থাকা মোবাইল ওরিয়ন কখন শক্ত করে চেপে ধরেছে বলতেও পারে না। শুধু জানে কিছু ভাঙ্গার শব্দে চোখ হাতের দিকে যেতেই লক্ষ্য করে মোবাইলের স্ক্রিন ফেটে গেছে। স্ক্রিনে থাকা আফরিনের ছবিটা এখন আর স্পষ্ট বোঝা যাচ্ছে না। মোবাইল থেকে চোখ সরিয়ে শুয়ে থাকা মিতার দিকে তাকায় ওরিয়ন। চাদর দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছে মিতা, হয়তো ঘুমিয়েও গেছে। মিতার দিক থেকে নজর সরিয়ে সোফার সাথে হেলান দেয় ওরিয়ন। বিড়বিড় করে বলে ওরিয়ন। এয়ারপোর্টে যখন ওরিয়ন আর মিতা ল্যান্ড করল, মিতার অবস্থা তখন 2 কারণেই খারাপ। একে তো মোশন সিকশন, তার উপর যা প্লেনের মধ্যে হয়েছে তা। মিতার অবস্থা খারাপ জেনেও এবার আর ওরিয়ন মিতাকে ধরল না। প্লেনে যা হয়েছে তার জন্য নিজের ওপরই রেগে আছে ওরিয়ন। মিতার সামনে কেন যেন ইদানিং নিজেকে কন্ট্রোল করতে পারছে না ওরিয়ন। তাই মিতাকে না ধরেই আগে আগে হাঁটতে থাকে ওরিয়ন। মিতা কোনোমতে নিজেকে স্থির রেখে ওরিয়নের পিছন পিছন হাঁটছে। এয়ারপোর্টে থেকে বের হতেই দাঁড়িয়ে থাকতে দেখে আবরারকে। ড্রাইভার সহ দাঁড়িয়ে অপেক্ষা করছে আবরার। দূর থেকে মিতাকে দেখে দৌড়ে চলে যায় মিতার কাছে। নিজের ভাই ওরিয়নকে যেন দেখলই না আবরার। আরিয়ান ভাইয়া। আবরারকে দেখে খুশি হয়ে বলে মিতা। মিতা, বলেই মিতাকে জড়িয়ে ধরে আবরার। এই অবস্থা কেন তোর? মেশন সিকনেস এখনো ঠিক হয়নি তোর? চেনাও যাচ্ছে না। একের পর এক বলেই যাচ্ছে আবরার। মাথা নাড়িয়ে না বলে মিতা। আয় আর টেনশন নেই, তোর আরিয়ান আসে। কথাটা বলেই মিতাকে আবারও জড়িয়ে ধরে আবরার। মিতাও আবরারকে জড়িয়ে ধরে, নিজের শক্তি ছেড়ে দেয় আবরারের ওপর। ওরিয়ন একটু দূর থেকে সবই দেখে যাচ্ছে, কিন্তু ওরিয়ন যেন মিনিটের জন্য ওদের থেকে নজর সরাতে পারছে না।
ওরিয়নের নজর গিয়ে আটকায় যেখানে আবরারের হাত মিতাকে স্পর্শ করেছে সেখানে। নিজের অজান্তেই ব্রিফকেস শক্ত করে ধরে ওরিয়ন। ব্যাগ। হঠাৎ করে ড্রাইভার বলে ওঠে। ড্রাইভারকে ব্যাগ দিয়ে আবারও তাকায় আবরার আর মিতার দিকে। এখনও দুজন একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনের মুখেই প্রকৃত হাসি ফুটে আছে। এখানে তোর বড় ভাই অপেক্ষা করছে আর তুই কাজিন নিয়ে পড়ে আছিস। কেমন ব্যঙ্গাত্মকভাবে কথাটা বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে অবাক হয়ে তাকায় মিতা আর আবরার। ওরিয়ন এভাবে কথাটা বলবে তা যেন বিশ্বাস করতে পারছে না দুজনের একজনও। এমন ভাব করছিস যেন এর পৃথিবীতে আর কেউ কোনোদিন প্লেনে ওঠেনি আর অন্য কোনো মোশন সিকনেস হয় না। কথাটা বলেই তাচ্ছিল্যর হাসি দিয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করে ওরিয়ন। তুই ঠিকই বলিস, ও একটা পেঁয়াজ, মানুষকে শুধু কান্না করাতেই পারে আর কিছু পারে না। মন খারাপ করে থাকা মিতার দিকে তাকিয়ে বলে আবরার। আয় মন খারাপ করিস না, বাসায় গিয়ে পেঁয়াজ আলীকে বাবা থেকে বকা খাওয়াবো দেখিস। আবরার কথাটা বলতেই ফিক করে হেসে দেয় মিতা। চলো। বলে মিতা। গাড়ির পেছনের সিটে মিতা আর ওরিয়ন বসেছে। মিতার সামনাসামনি ড্রাইভিং সিটের পাশে বসেছে আবরার। ওরিয়ন চুপ করে থাকলেও মিতা আর আবরার 1 মিনিটের জন্যও চুপ হচ্ছে না। প্যারিসে কি কি দেখেছে, কি কি খেয়েছে, কোনটা দেখতে কেমন সব কিছু খুলে বলছে আবরারকে। জানো, লুভর মিউজিয়াম অনেক সুন্দর। আরিয়ান ভাইয়া, তুমি কি জানতে আইফেল টাওয়ারের উপরে ওঠা যায়? প্রশ্ন করে মিতা। তাই নাকি? আমি তো জানতামই না। বলে আবরার। আবরারের কথা শুনে যেন আরও রাগ হচ্ছে ওরিয়নের। কি দরকার মিথ্যা বলার তা বোঝে না ওরিয়ন। আবরার আরও অনেক আগেই বন্ধুদের সাথে প্যারিস ঘুরে গেছে, তাও জানে না বলছে। তুমি সাথে থাকলে অনেক ভালো হতো, আর সব কিছু দেখাও হলো না, চলে আসতে হলো। মন খারাপ করে বলে মিতা। নেক্সট বার তোকে এ নিয়ে যাব, সব ঘুরিয়ে নিয়ে আসবো। বলে আবরার। তাই নাকি? খুব চুপ, একদম চুপ। আরিয়ান কি তোর ছোট নাকি তোর সমান? বড়দের সামনে কথা কম বলতে হয়, জানিস না? সেই কখন থেকে দেখছে বকবক করে যাচ্ছিস। রাগান্বিত ওরিয়ন চেঁচিয়ে ওঠে মিতাকে উদ্দেশ্য করে। মিতা ভয়ে নিজের জায়গায় লাফিয়ে ওঠে। কিন্তু আর একটা কথা বলবি তো তুই গেলে 2টা চড় মারবো। দাঁতে দাঁত চেপে বলে ওরিয়ন। অরিয়ম ভাইয়া, কি হয়েছে তোর? ওর সাথে এমন করছিস কেন? ওরিয়নের রিয়াকশন বুঝতে না পেরে প্রশ্ন করে আবরার। চুপচাপ গাড়িতে বস, নয় এখন গাড়ি থেকে বের করে দেব। কড়া কণ্ঠে বলে ওরিয়ন। আজব। বলেই রাস্তার দিকে তাকায় আবরার। মিতার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। ওরিয়ন কোনোদিন মিতাকে বকাও দেয়নি, আর আজ বলল চর মারবে। চুপচাপ জানালার দিকে তাকিয়ে কেঁদে যাচ্ছে মিতা। মিতা যে কাঁদছে তা ঠিক বুঝতে পেরেছে ওরিয়ন। মিতার চোখের পানি দেখে ওরিয়নেরও মন খারাপ হয়ে গেল, কিন্তু অতটাও মন খারাপ হয়নি যতটা মিতাকে আবরারের সাথে হাসি খুশিভাবে কথা বলতে দেখে হয়েছিল। কি অদ্ভুত অনুভূতি কাজ করছে মিতার জন্য তা বুঝতে পারছে না ওরিয়ন, কিন্তু তার ফলাফল যে মিতার জন্য ভালো হবে না তা ঠিক বুঝতে পারছে ওরিয়ন। নাকি ওরিয়নের পরীর জন্য। ওরিয়ন আর মিতার জন্য অধীর আগ্রহ নিয়ে বাড়িতে অপেক্ষা করছে সবাই। আজ সকালেই ওয়াহিদ চৌধুরী আর মায়া চৌধুরীও চলে এসেছে এই বাড়িতে। গতকাল রাতে ওরিয়ন থেকে গাড়িতে ঘটে যাওয়া ঘটনার কথা শোনার পর থেকে কেউ 1 মিনিটের জন্যও নিশ্চিন্তে থাকতে পারেনি। বাড়ির গেটের সামনে কালো গাড়িটা এসে দাঁড়াতেই দরজার সামনে এসে দাঁড়ায় মায়া চৌধুরী ও আনিকা চৌধুরী। আবরার গাড়ি থেকে নামতেই তাড়াহুড়ো করে গাড়ির সামনে এসে দাঁড়ায় আনিকা চৌধুরী। ওরিয়ন আর মিতাও নেমে আসে। এরপর কি অবস্থা তোর বাবা? কোথাও আঘাত লাগেনি তো? ওরিয়নকে জড়িয়ে ধরে বলে আনিকা চৌধুরী। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মায়া চৌধুরী মিতাকে দেখতেই স্বস্তির এক নিঃশ্বাস ছাড়ে। মিতাও মায়া চৌধুরীকে দেখতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। মা, কেমন আছে আমার মেয়েটা? কোথাও ব্যথা পায়নি তো? মিতাকে জড়িয়ে ধরতেই কেঁদে ফেলেন মায়া চৌধুরী। না মা, কিছু হয়নি আমার। কান্না করছো কেন? মায়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে মিতা। কই না তো, কান্না করছি না আমি। তোমার কি অবস্থা অরিয়ন? ওদের সম্পর্কে কোনো খোঁজ পেলে? মিতাকে জড়িয়ে ধরে ওরিয়নের উদ্দেশ্যে বলে মায়া চৌধুরী। না চাচি। জবাব দেয় ওরিয়ন।
এই ঠান্ডায় কি সব কথা বাইরেই করবে নাকি ভিতরেও যাবে? সবার উদ্দেশ্যে বলে আবরার। হ্যাঁ বাবা, ভিতরে চল। আনিকা চৌধুরী বলে। সবাই মিলে বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমেই বসে আছে হাবিব চৌধুরী ও ওয়াহিদ চৌধুরী। দুজনে মিলে গভীর আলোচনায় মগ্ন। সবাইকে আসতে দেখেই চুপ হয়ে গেল দুজনে। বাবা, দৌড়ে গিয়ে ওয়াহিদ চৌধুরীকে জড়িয়ে ধরে বলে মিতা। কেমন আছে আমার মিতা মামুনি? বলেই ওয়াহিদ চৌধুরী। আমি ভালো আছি বাবা। বাবা, প্যারিস অনেক সুন্দর। আমরা অনেক কিছু দেখেছি, আর তোমাদের জন্যও অনেক কিছু এনেছি আমি। মিতার কথা শুনেই একটু কাশি দিয়ে ওঠে ওরিয়ন। কাশি শুনতে পেরে ওরিয়নের দিকে তাকায় মিতা। না মানে, আমরা এনেছি বাবা। বলে মিতা। মিতার কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে, শুধুমাত্র আনিকা চৌধুরী ছাড়া। আনিকা চৌধুরী যেন কথাটা শুনে আবারও বিরক্ত হলো। ভ্রু কুঁচকে তৈর। এখানে কিন্তু আমিও আছি। হাবিব চৌধুরী বলে ওঠে। কেমন আছো বড় চাচু? হাবিব চৌধুরীর কাছে গিয়ে হেসে বলে মিতা। ভালো, তুই কেমন আছিস? প্যারিস সুন্দর, তাই না? বলে হাবিব চৌধুরী। হ্যাঁ, অনেক সুন্দর। জবাব দেয় মিতা। তোমাদের হাসি তামাশা শেষ হলে আসল কথায় আসবে। বলে ওঠে আনিকা চৌধুরী। আমার ছেলেটা মরতে মরতে বেঁচে ফিরেছে। কিভাবে সবাইকে ধরবে তা নিয়ে কথা না বলে তোমরা আসো আনন্দে। সোফায় বসতে বসতে বলে আনিকা চৌধুরী। শায়লা, পরীকে ওর রুমে নিয়ে যাও, অনেক ক্লান্ত। বলে ওরিয়ন। আমি ওইখানেই থাকবো। বলে মিতা। যা বলেছি তা করো শায়লা। গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। শায়লা আর কোনো কথা না বলে মিতাকে ধরে ওপরে নিজের রুমে নিয়ে যায়। মিতা মন খারাপ করে শায়লার সাথে চলে যায়। তুই শিওর গাড়িটা ওদেরই ছিল? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। হ্যাঁ চাচ্ছু, জবাব দেয় ওরিয়ন। আমি সবার জন্য বডিগার্ডের ব্যবস্থা করে দিয়েছি, বিশেষ করে আরিয়ান আর পরীর জন্য। আবারও বলে ওরিয়ন। আমার কোনো লাগছে বডিগার্ড? বলে আবরার। কারণ তুই বাইরে যাস। বলে হাবিব চৌধুরী। ওরা যেহেতু প্যারিস যেতে পেরেছে, তার মানে ওরা প্রতিনিয়ত আমাদের ফলো করছে। আমি আইজিপির সাথে কথা বলবো। বলে হাবিব চৌধুরী। আমিও বাড়ি, অফিস আর কলেজের নিরাপত্তা নিশ্চিত করছি। বলে ওয়াহিদ চৌধুরী। মিতাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে। না। মায়া চৌধুরী তার কথা শেষ করার আগেই ওরিয়ন বলে ওঠে। ওরিয়নের হঠাৎ এমন জবাবে সবাই ওরিয়নের দিকে তাকিয়ে রইল। মানে বলছিলাম যে এই বাড়িটা কখনো খালি থাকে না, কেউ না কেউ থাকে। ওই বাড়িতে তো ও একা থাকবে, সেফটি নিশ্চিত করা না পর্যন্ত ও এখানে থাকলে ভালো হতো। বলে ওরিয়ন। কিন্তু আমার মনে হয় অরিয়ন ঠিক বলেছে মায়া। এখন আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে। বলে ওয়াহিদ চৌধুরী। আমিও একমত ওয়াহিদের সাথে। বলে হাবিব চৌধুরী। মিতাকে তাহলে এখন থেকে আমি কলেজ নিয়ে যাব আর আসবো। হুট করে বলে ওঠে আবরার। ঠিক আছে, তাই হবে। ওরিয়ন কিছু বলার আগেই হাবিব চৌধুরী সম্মতি দেয়। এসব কথা পরে বলা যাবে, তুই বাবা রেস্ট করে নে একটু। বলে আনিকা চৌধুরী। আনিকা আপা ঠিক বলেছে, অনেকটা পথ জার্নি করেছো, তুমি রেস্ট নাও অরিয়ন। বলে মায়া চৌধুরী। ওকে। বলে ওরিয়ন। বিছানায় শুয়ে আছে ওরিয়ন। মাঝরাতে সবকিছু অন্ধকারে ছেয়ে গেছে। এই অন্ধকারটা যেন শুধু ঘরকেই ঘিরে রাখেনি, ওরিয়নের জীবনটাও ঘিরে রেখেছে। শরীর এতটাও ক্লান্ত যে হাত পা প্রচুর ব্যথা করছে ওরিয়নের, তাও দু চোখের পাতায় ঘুম নেই। চোখ বারবার শুধু বেডের অপর পাশে যাচ্ছে। একদিন আগেও ওরিয়নের সাথেই একই বিছানায় ঘুমিয়েছিল মিতা, কিন্তু আজ ওরিয়ন কেন অস্থিরতা কাটাচ্ছে তা বুঝতে পারছে না ওরিয়ন। নিজের অজান্তে হাত চলে যায় ঠোঁটে। মনে হচ্ছে এই ঠোঁটে এখনও মিতার স্পর্শ অনুভব করছে ওরিয়ন। কথাটা ভাবতেই লাফিয়ে ওঠে ওরিয়ন। লাইট অন করেই তাকিয়ে থাকে আফরিনের বিশাল ছবিটার দিকে। আগে যতবার বিজনেস বা অন্য কোনো সমস্যায় ওরিয়নের অস্থিরতা অনুভব হতো, তখন আফরিনকে বা আফরিনের ছবিটার দিকে তাকালেই মনটা ভালো হয়ে যেত ওরিয়নের। কিন্তু এখন যখন আফরিনের ছবিটার দিকে তাকিয়ে রইল, তখন যেন অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। হঠাৎ মনে হচ্ছে নিঃশ্বাস আটকে যাচ্ছে ওরিয়নের। কিছু বুঝে ওঠার আগেই
যেন নিজে নিজে রুম থেকে বের হয়ে মিতার রুমের দিকে হাঁটা শুরু করলো ওরিয়ন। মিতার রুমের কাছাকাছি যেতেই থেমে যায় ওরিয়ন। দরজা খোলার শব্দ পেতেই ঘাবড়ে যায় ওরিয়ন। মিতার ওপর অজানা কোনো বিপদ নয় তো? কথাটা ভাবতেই যেন হাত পা কাঁপতে শুরু করলো ওরিয়নের। তাড়াহুড়ো করে দরজার সামনে যেতেই দেখে আবরার রুম থেকে বের হচ্ছে। এত রাতে আবরারকে মিতার রুম দেখে চমকে যায় ওরিয়ন। তুই এত রাতে এখানে? গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। ফাক, তুই? হঠাৎ করে ওরিয়নের শব্দ পেয়ে ভয়ে লাফিয়ে ওঠে আবরার। ভয় পেয়ে গিয়েছিলাম। বড় করে শ্বাস ছেড়ে বলে আবরার। এখানে কি করছিস তুই? প্রশ্ন করে ওরিয়ন। এসেছিলাম মিতাকে দেখতে, সব ঠিক আছে নাকি তাই। তুই এখানে কেন? প্রশ্ন করে আবরার। অস্থির লাগছিল, তাই বের হয়েছিলাম। জবাব দেয় ওরিয়ন। ও আচ্ছা, গুড নাইট। কথাটা বলেই নিজের রুমের দিকে হাঁটা শুরু করে আবরার। আরিয়ান? ডাক দেয় ওরিয়ন। যে পরে এখন আর ছোট না। একজন প্রাপ্তবয়স্ক মেয়ের রুমে যখন তখন প্রবেশ করা ঠিক না। আশা করি নেক্সট টাইম কথাটা মাথায় থাকবে। ওরিয়ন কথাটা যে স্বাভাবিক কণ্ঠে বলল না তা আবরারের বুঝতে বিশেষ কোনো জ্ঞানী মানুষ হতে হয়নি। মুখে গম্ভীরতা প্রকাশ পাচ্ছে, কণ্ঠে নেই কোনো কমলতা। আফসা আলোয় সবটা ভালো করে বুঝতে না পারলেও ওরিয়নের কথাটা একদম ভুলও মনে করল না আবরার। মনে থাকবে? কথাটা বলেই নিজের রুমে চলে যায় আবরার। ওরিয়নের নিজের জায়গায় দাঁড়িয়ে রইল, দু হাত মুঠো করে ধরেছে। হাতের রগগুলো স্পষ্ট ভেসে উঠেছে, দাঁতে চেপে ধরেছে। দাঁতে দাঁত চাপতেই স্পষ্ট শব্দ শোনা যাচ্ছে। আবরার নিজের রুমের দরজা লক করতেই ওরিয়ন মিতার রুমের দিকে হাঁটা শুরু করে। দরজা খুলে রুমে প্রবেশ করে ওরিয়ন। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আজ রুমের ডিম লাইটটাও অফ করা। দরজায় দাঁড়িয়েই পাশে থাকা সুইচ অন করতেই পুরো ঘর আলোকিত হয়ে যায়। বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে মিতা। কোলবালিশ জড়িয়ে ধরে রেখেছে, পরনে টপস আর স্কার্ট। কিন্তু যা ওরিয়নের মাথা খারাপ করে দিল তা হলো স্কার্টটা অনেকটা ওপরে উঠে গেছে। ঘুমন্ত মিতা নড়াচড়া করার কখন স্কার্ট ওপরে উঠেছে বুঝতে পারেনি। স্কার্ট দিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা, কিন্তু তার নিচের পা বের হয়ে আছে। স্কার্ট উপরে, আবরার রুমে। কথাটা ভাবতেই কি হলো জানা নেই ওরিয়নের। নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে দরজা ধাক্কা দিয়ে লাগায় ওরিয়ন। কে 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 কে? বিকট শব্দে ঘুম থেকে লাফিয়ে ওঠে মিতা। হার্টবিট যেন বিদ্যুতের গতিতে চলছে মিতার। ঘুম ঘুম চোখে ওরিয়নকে নিজের রুমে দেখে যেন বিশ্বাস হচ্ছে না মিতার। স্বপ্ন ভেবে চোখ ডলে আবারও তাকায় ওরিয়নের দিকে। অরিয়ন ভাইয়া তো মিতার কথা শেষ হওয়ার আগেই দু কদমে মিতার সামনাসামনি এসে মিতার গালে থাপ্পড় বসিয়ে দেয় ওরিয়ন। কি হলো? মিতা যেন কিছুই বুঝে ওঠার সময় পেল না। ওরিয়ন এত জোরে থাপ্পড় মেরেছে মনে হচ্ছে কেউ গাল থেকে খাবলে মাংস তুলে নিয়েছে। 2 মিনিটের জন্য যেন চোখে মুখে অন্ধকার দেখল মিতা। অরিয়ন মিতা আবারও কথা বলার আগেই ওরিয়ন নিজের বাম হাত দিয়ে মিতার চুলের মুঠি শক্ত করে ধরে। ব্যথার শব্দ করে ওঠে মিতা। কি হচ্ছে? মিতা কিছুই বুঝতে পারছে না। গালের ব্যথা অনুভব করার আগেই যেন মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করছে। এত জোরে চুল টেনে ধরেছে মনে হচ্ছে চামড়া সহ ছিঁড়ে আসবে চুল। ওরিয়ন চুল ধরেই মিতার মুখ নিজের কাছাকাছি নিয়ে আসে। হোর হতে মন চেয়েছে তোর, তাই না? দাঁতে দাঁত চেপে বলে ওরিয়ন। অরিয়ন ভাইয়া। ওরিয়নের কথা শুনেই রাগ উঠে যায় মিতার। একে তো কোনো কথা ছাড়াই গায়ে হাত তুলেছে, তার ওপর কী সব আজে বাজে কথা বলছে। কি গায়ে লাগছে? হোরদের মতো দরজা খুলে ঘুমাস, যেন যে কেউ এসে একবার তোকে দেখে যেতে পারে। মিতার চুল আরও জোরে টেনে ধরে বলে ওরিয়ন। কথা সাবধানে বলবে। ওরিয়নের চোখের দিকে তাকিয়ে রেগে গিয়ে বলে মিতা। দু চোখে যেন আগুন ঝরছে মিতার। শরীর দেখানো অনেক শখ হয়েছে, তাই না? কি সব বাজে বাজে বলছো তুমি? মিতার চোখের কোণে পানি জমতে শুরু করেছে। নিজের হাত দিয়ে ওরিয়নের হাত ধরে চুল ছাড়ানোর চেষ্টা করে। ছাড়ো, লাগছে আমার। বলে ওঠে মিতা। আমার অ্যাটেনশন না পেয়ে এখন আরিয়ানের পেছনে লেগেছিস? কথাটা ভাবতেই যেন ওরিয়নের মাথায় রক্ত উঠে যাচ্ছে। মাথা ঠিক মতো কাজ করছে না, বারবার শুধু মিতাকে শাস্তি দিতে মন চাচ্ছে। কি?
ব্যথা পাচ্ছি আমি অরিয়ন ভাইয়া, তুমি যা ভাবছো তেমন কিছু না, ছাড়ো আমায়। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে মিতার। তুই কবে থেকে এমন হয়ে গেলি পরি? মিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে অরিয়ন। আমি আবার কেমন হয়ে গেলাম? আরিয়ান চুপ, তোর মুখ দিয়ে আরিয়ানের নাম নিবি না। গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন। কি করেছি আমি? কেন করছো এমন আমার সাথে? কাঁদতে কাঁদতে বলে মিতা। কি করেছিস তুই? ইউ আর বিহেভিং লাইক এ ফাকিং হর। চেঁচিয়ে বলে ওঠে অরিয়ন। সরে দেখাবি তাই তো? দেখি, দেখা আমাকে। কথাটা বলেই মিতার চুল ছেড়ে দেয় অরিয়ন। অরিয়ন চুল থেকে হাত সরাতেই মিতা নিজের হাত দিয়ে মাথায় ঘষতে থাকে। মাথা কিছুটা রিপিট, ব্যথা কিছুটা কমানোর জন্য। কি হচ্ছে সব মিতার সাথে কিছুই বুঝতে পারছে না মিতা। একটু আগেই তো আবরারের সাথে কথা বলছিল মিতা। আবরার রুম থেকে বের হতেই শুয়ে পড়ে মিতা। বারবার ঝিমোচ্ছিল বলেই আবরার চলে যায়। বিছানায় শুতেই চোখ লেগে যায় মিতার। এত জার্নি করায় প্রচুর ক্লান্ত ছিল। মিতার রুহু কেঁপে উঠল যখন অরিয়নের হাত মিতার স্কার্ট গিয়ে স্পর্শ করল। নিমিষেই মিতা নিজের হাত দিয়ে অরিয়নের হাত ধরে ফেলে। কি করছো তুমি এইসব? চোখ বড় বড় করে বলে মিতা। সরে দেখছে। মিতার দিকে তাকিয়ে রেগে বলে অরিয়ন। কথাটা বলে স্কার্ট ওপরে তুলতে নিতেই মিতা তার টেনে ধরে। তুমি পাগল হয়ে গেছো, ছাড়ো বলছি। স্কার্ট ধরে টানতে টানতে বলে মিতা। তোর ইচ্ছেটা পূরণ করছে, আমার অ্যাটেনশন পাচ্ছিস। মিতার স্কার্ট টানতে টানতে বলে অরিয়ন। কি সব বাজে বাজে বলছো তুমি? ছাড়ো বলছি আরিয়ান ভাইয়া। অনুরোধের সুরে বলে মিতা। কি দরকার এত অভিনয় করার পরই? তোর অ্যাটেনশন পাওয়ার জন্য আরিয়ানের প্রয়োজন নেই, আমি আছি তো। আমি তোর সব ইচ্ছে পূরণ করে দেব। তাচ্ছিল্যের সুরে কথাটা বলে স্কার্ট ধরে টান দিতেই হাঁটুর একটু ওপরে উঠে যায় স্কার্ট। মিতা অবাক হয়ে নিজের হাঁটু আর স্কার্টের দিকে তাকিয়ে থাকে। এখন যখন মিতার হাঁটু বের হয়ে আছে তখন যেন অরিয়নও নিজের জায়গায় পাথর হয়ে রইল। কি করছিল তা যেন মাথায় এতক্ষণে ঢুকল। পরি, অরিয়নের কথা বলার আগেই থাপ্পড় মারে মিতা। যদিও মিতার ছোট্ট হাতে থাপ্পড়টা অরিয়নের কাছে কিছুর মতোই লাগে না, তাও রাগে ফুঁসতে লাগলো অরিয়ন। মিতার দিকে রাগান্বিত চোখে তাকাতেই মিতা ভয়ে নিজের মুখ চেপে ধরে হাত দিয়ে বিছানার এক কোণায় চলে যায়। গুটি মেরে বসে থাকে। অরিয়নের গায়ে হাত তুলেছে তা যেন নিজেরই বিশ্বাস হচ্ছে না মিতার। সরি সরি, আমি মারতে চাইনি। তুমি কাপড় হাঁটু উপরে। সরি, আম সরি সরি। মিতা ভয়ে ভয়ে আবোল তাবোল বলতে লাগলো। অরিয়নকে দেখে মনে হচ্ছে এক্ষুনি আবারও এসে চর মারবে মিতাকে। তখনকার চর এতটাই ব্যথা পেয়েছে যে ভয়ে কাঁপছে মিতা। এখন তো অরিয়নের গায়েই হাত তুলেছে, এখন কি হবে তা ভাবতেই আরও বেশি কাঁপছে মিতা। সরি সরি সরি। বারবার বলে যাচ্ছে মিতা। অরিয়ন নিজের জায়গায় তাকিয়ে কাঁপতে থাকা মিতাকে দেখছে। অরিয়নের পরি। অরিয়নকে দেখে এভাবে কাঁপতে থাকবে তা যেন কল্পনাও করেনি অরিয়ন। নিজের হাতের দিকে তাকিয়ে রইল। মিতার গায়ে কোনোদিন একটা টোকাও দিতে দেয়নি অরিয়ন, আর সেই অরিয়ন নিজেই মিতার গায়ে হাত তুলেছে। কারণ এক অজানা ভয়। ভয় পরি অন্য কারো হয়ে গেল। সব সময় আফরিনকে ছাড় দেওয়া, বন্ধুদের সাথে ঘুরতে দেওয়া। অরিয়ন কবে থেকে এমন হয়ে গেল? ওয়েস্টার্ন ড্রেসে আফরিন সব সময় পরে এসেছে। অরিয়নের তো তখন এমন লাগেনি। তাহলে সামান্য একটু পা অন্য কেউ দেখেছে ভাবতেই কেন সব কিছু চুরমার হয়ে গেল অরিয়নের। অরিয়ন আর কিছু না বলেই মিতার রুম থেকে বেরিয়ে পড়ে। বিছানায় বসে থাকে মিতা। অরিয়নকে রুম থেকে বের হতে দেখেই যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কাঁপা কাঁপা শরীরে দৌড়ে গিয়ে দরজা লক করে। দরজা লক করতেই মাটিতে বসে পড়ে মিতা। কান্নায় ভেঙে পড়ে। কি হয়েছে, কি জন্য অরিয়ন এমন করলো তা কিছুই জানে না মিতা। কিন্তু যা মিতা জানে তা হলো অরিয়নের এই ভয়ানক রূপ। সেই ভয়ানক রূপ মিতা কখনো আগে দেখেনি। যে রূপ দেখলে মিতা কখনোই অরিয়নকে ভালোবাসল না। আজ শুক্রবার, পুরো বাড়ি জুড়ে সবাই ঘুমাতে ব্যস্ত। 9টা বেজে গেলেও বাড়ির কাজের লোক ছাড়া কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। বিছানার ওপর বসে আছে আনিকা চৌধুরী, হাতে একটা ফটো অ্যালবাম।
অ্যালবামে ওরিয়ন আর আবরারের ছোটবেলার ছবি থেকে এখনের ছবি পর্যন্ত দেখা যাচ্ছে। আনিকা চৌধুরীর পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন হাবিব চৌধুরী। আনিকা চৌধুরী অ্যালবামটা ড্রয়ারে রেখে নিজের কাঁপা কাঁপা হাতে হাবিব চৌধুরীর বালিশের নিচে হাত দেয়। একটু পরেই হাতে করে নিয়ে আসে এক গোছা চাবি। ধীরে ধীরে আলমারির কাছে গিয়ে হাবিব চৌধুরী লক করা ড্রয়ার খুলতে চাবি প্রবেশ করায়। আনিকা, পিছন থেকে বলে ওঠে হাবিব চৌধুরী। হঠাৎ করে হাবিব চৌধুরীর কণ্ঠ শুনে লাফিয়ে ওঠে আনিকা চৌধুরী। পরক্ষণেই চোখে পানি চলে আসে। মনে মনে সৃষ্টিকর্তার কাছে বলতে থাকে, কেন আর কিছুক্ষণ ঘুমাতে পারলো না হাবিব? চাবি হাতে নিয়ে হাবিব চৌধুরীর দিকে ফিরে আনিকা চৌধুরী। চোখের কোণে পানি জমেছে। চোখ তুলে হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে অনুরোধের দৃষ্টিতে কিছু বোঝাতে চাইল। হাবিব চৌধুরী বিছানা থেকে উঠে ধীরে ধীরে আনিকা চৌধুরীর সামনে এসে দাঁড়ায়। নিজের হাত দিয়ে আনিকা চৌধুরীর হাতে থাকা চাবিটা নিতেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো আনিকা চৌধুরীর। অতীত ভুলে যাও আনিকা। আনিকা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরী জড়িয়ে ধরতেই হাউ মাউ করে কাঁদতে লাগলেন আনিকা চৌধুরী। মিতার নিজের রুমে মাটিতে বসা অবস্থায় দরজার সাথে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছে। গতকাল রাতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। ডান পাশের গালে পাশ আঙ্গুলের ছাপ এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে। সাদা ধপধপে শরীরে আঙ্গুলের ছাপ কালচে দাগের মতো ফুটে আছে। সকাল 10টা। ডাইনিং টেবিলে সবার জন্য নাস্তা রেডি করে রেখেছে শায়লা। হাবিব চৌধুরী সোফায় বসে নিউজ পেপার পড়ছেন। ওয়াহিদ চৌধুরী পাশেই বসে চা খাচ্ছেন আর বড় ভাইয়ের সাথে মাঝে মধ্যে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলছেন। মায়া চৌধুরী আর আনিকা চৌধুরী ডাইনিং টেবিলে বসে চা খেতে খেতে গল্প করছেন। শাইলা, আমাকে নাচতে দাও। আবরার টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে বলে, একটু অপেক্ষা করো, অরিয়ান আসছে, এরপর একসাথে নাস্তা করিস। বলে আনিকা চৌধুরী। ওহো মা, তোমাদের রাজপুত্রের জন্য এখন নাস্তাও খাওয়া যাবে না? তো মহারাজ আসবে কখন? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি ভুলে গেছিস আরিয়ান? সোফার থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে হাবিব চৌধুরী। ও হাবিব, তুমি একটু বেশি বাড়াবাড়ি করো। বলে আনিকা চৌধুরী। ঠিক ভাইয়া, আপনি কিন্তু ঠিক এভাবেই ওয়াহিদের সাথে লেগে থাকতেন। কথাটা বলেই হেসে দেয় মায়া চৌধুরী। মায়া চৌধুরীর কথায় সকলেই হেসে ফেলে। শাইলা, মিতাকে ডেকে আনো। বলে মায়া চৌধুরী। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। ড্রয়িং রুমে ঢুকতেই মুখে হাসি ফুটিয়ে বলে মিতা। মিতার পরনে আজ সাদা রঙের কামিজ। চুল ডান পাশে এনে নিজের গাল লুকিয়ে রেখেছে। হাসতে হাসতে মায়া চৌধুরীর পাশে গিয়ে বসে মিতা। গুড মর্নিং এভরিওয়ান। বলে মিতা। গুড মর্নিং। সকলেই জবাব দেয়। খুব খিদে পেয়েছে মা, কি আছে তাড়াতাড়ি দাও তো। একটু বেশি আগ্রহ নিয়ে বলল মিতা। সকাল সকাল বিনা কারণে মিতাকে এতটা প্রফুল্ল দেখে মায়া চৌধুরীর মনটা যেন কেমন করে উঠল। সব কিছু ঠিক মনে হচ্ছে না মায়া চৌধুরীর। মিতার দিকে ভালো করে তাকিয়ে রইল। সব সময় বড় চুল নিয়ে বিরক্ত হওয়া মিতা আজ সকাল সকাল কেন চুল খুলে রেখেছে তাও বুঝতে পারছে না মায়া চৌধুরী। এই তো অরিয়নও চলে এসেছে, চলো চলো নাস্তা শুরু করা যাক। ওয়াহিদ চৌধুরী বলে। সকালে ডাইনিং টেবিলের কাছে চলে আসতেই মিতা নিজের চেয়ারে থেকে উঠে গিয়ে ওয়াহিদ চৌধুরীকে জায়গা দেয়। নিজে গিয়ে বসে তার পরের চেয়ারে। মিতার মুখোমুখি বসেছে আবরার, আর আবরারের ডান পাশের সিট খালি রাখা ওরিয়নের জন্য। ওরিয়ন যত টেবিলের দিকে আগাচ্ছে মিতার ভয় যেন ক্রমাগত ততই বেড়ে চলেছে। না চাইতেও হাত পা কাঁপছে মিতার। নার্ভাসনেসের কারণে অনবরত পা নাচিয়ে যাচ্ছে মিতা। আর চোখে ওরিয়নের দিকে তাকাতেই দেখতে পায় কফি কালারের একটা টি শার্ট আর সাদা ট্রাউজার পরা। বাম হাত ট্রাউজারের পকেটে ঢুকানো আর ডান হাত দেখতেই যেন অবাক হলো মিতা। ডান হাতে ব্যান্ডেজ করা। গতকাল রাতেও তো ঠিক ছিল। মনে মনে ভাবে মিতা। ওরিয়ন আবরারের পাশের চেয়ারে বসতেই নজর যায় মিতার দিকে। মিতা নিচের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওপরের দিকে তাকালেই হয়তো কেউ শাস্তি দিবে। কারণটা ভালোই জানে ওরিয়ন।
নিজের অজান্তেই ডান হাত মুঠো করে ধরে ওরিয়ন। সবাই নাস্তা খাওয়া শুরু করতেই লক্ষ্য করে ওরিয়ন হাতের ব্যান্ডেজ। হাত কাটলো কিভাবে? প্রশ্ন করে হাবিব চৌধুরী। ওনাকে নিয়ে কোথায় যাচ্ছ সাইলা? শায়লার সাথে একজন লোক দেখে প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। অরিয়ন স্যারের রুমে বেসিনের আয়নাটা ভেঙে গেছে, তা ঠিক করাতে। জবাব দেয় শায়লা। আয়না ভাঙলো কিভাবে? আর হাত হাত কাটলো কিভাবে? প্রশ্ন করতে থাকে আনিকা চৌধুরী। পা পেছলে পড়ে যেতে নিয়েছিলাম, আয়না ধরতেই ভেঙে হাত কেটে গেছে। জবাব দেয় ওরিয়ন। এটা আবার কখন হলো? গতকাল রাতেও তো ভালো দেখলাম যখন মিতা। কথাটা বলতে নিতেই বড় বড় চোখ করে আবরারের দিকে তাকায় ওরিয়ন। চুপ হয়ে যায় আবরার। সকলেই কেমন যেন সন্দেহের চোখে ওরিয়নের দিকে তাকিয়ে রইল। খাবার খেতে খেতেই ওরিয়ন মিতার দিকে তাকালেও মিতা যেন একবারও চোখ তুলে ওপরে তাকালো না। প্রতিনিয়ত ডান হাতে শক্তি প্রয়োগ করায় আবারও রক্ত বের হতে শুরু করেছে ওরিয়নের হাত থেকে। তাও যেন ওরিয়নের চোখ মিতার থেকে সরছে না। অরিয়ন, তোর হাতে থেকে আবার রক্ত বের হচ্ছে বাবা। ঘাবড়ে গিয়ে বলে আনিকা চৌধুরী। আমার খাওয়া শেষ। বলেই টেবিল থেকে উঠে চলে যায় ওরিয়ন। আমি যাচ্ছি হাতে ব্যান্ডেজ করে দিতে। বলেই টেবিল থেকে উঠে যেতে নেয় আনিকা চৌধুরী। ওয়েট আনিকা। আনিকা চৌধুরীর হাত ধরে বলে হাবিব চৌধুরী। এসব কাজ ওরিয়নের স্ত্রীর? আবারও বলে ওঠে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর কথা শুনে কাশতে থাকে মিতা। আমি কেন? আমতা আমতা করে বলে উঠে মিতা। কারণ তুই ওর ওয়াইফ। বলে হাবিব চৌধুরী। হাবিব, তুমি বেশি বাড়াবাড়ি করছো। অরিয়ন আমার ছেলে, ওর উপর আমার অধিকার বেশি। রেগে বলে আনিকা চৌধুরী। হাবিব ভাই, আপাকে যেতে দিন। বলে মায়া চৌধুরী। সব জায়গায় এখন আর আনিকা থাকতে পারবে না, তা বুঝতে হবে ওকে মায়া। মিতার নিচের দায়িত্ব পালন কর, যা। বলে হাবিব চৌধুরী। আনিকা চৌধুরী আর কোনো কথা না বলে মিতার দিকে ঘৃণার চোখে তাকিয়ে রইল। ওরিয়নের রুমে দরজার সামনে ফার্স্ট এইড বক্স নিয়ে দাঁড়িয়ে আছে মিতা। মিতার চোখের সামনে শুধু গতকাল রাতের ঘটনা ঘুরছে। ওরিয়নকে এমনভাবে কোনোদিন ভয় পাবে মিতা তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। নিজের অজান্তেই হাত গিয়ে মিতার ডান গাল স্পর্শ করে। ব্যথা অনুভব করতেই হাত সরিয়ে নেয় মিতা। রুমের মধ্যে শায়লা আর মিস্ত্রি আছে ভাবতেই কিছুটা হাঁপ ছেড়ে মিতা। শায়লা আপু আর বাকিদের সামনে কিছু করতে পারবে না, তারা থাকতে থাকতেই ব্যান্ডেজ করে চলে আসবো। মনে মনে ভাবে মিতা। আস্তে করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে মিতা। ওরিয়ন বিছানায় বসে আছে। শায়লা ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে মিস্ত্রি ঠিক মতো কাজ করছে নাকি তা দেখছে। মিতা রুমে প্রবেশ করতেই ওরিয়ন মিতার দিকে তাকায়। মিতার দিকে তাকাতেই মিতা নিচের দিকে তাকিয়ে থাকে। হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে মিতার। ধীরে ধীরে মিতা ওরিয়নের একটু কাছাকাছি গিয়ে দাঁড়ায়। ওরিয়নের নজর মিতা থেকে সরছে না। চুলগুলো দিয়ে এখনও ডান গালটা ঢাকা। তার কারণ ভালোই জানে ওরিয়ন। হঠাৎ করেই নিজের ওপর যেন প্রচণ্ড রাগ হচ্ছে ওরিয়নের। বড় চাচু পাঠিয়েছে। ধীর কণ্ঠে আমতা আমতা করে বলে ওঠে মিতা। অপেক্ষা কর। জবাব দেয় ওরিয়ন। ওরিয়নের কথা শুনে যেন দম বন্ধ হয়ে আসলো মিতার। বড় বড় চোখে একবার ওরিয়ন ও একবার শায়লার দিকে তাকিয়ে থাকলো। আমার পড়া আছে, বেশিক্ষণ লাগবে না তো, এখন করে দিই। একটু এগিয়ে গিয়ে বলে মিতা। মিতার কণ্ঠে যেন ডেসপারেশন ছাড়া আর কিছুই প্রকাশ পাচ্ছে না। আই সেড ওয়েট। গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। মিতার ভয়ে কান্না পাচ্ছে খুব। কেন ওর সাথেই এমন হয় ভেবে পাচ্ছে না। একদিকে আনিকা চৌধুরী, যার ঘৃণা ভরা দৃষ্টি প্রতিনিয়ত মিতাকে কষ্ট দেয়, তার ওপর এখন ওরিয়নের এই পরিবর্তন। আমাদের শেষ। বলে শায়লা। যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়েছ। বলে ওরিয়ন। দরজা কেন খোলা থাক? ওরিয়নের কথা শোনা মাত্রই মিতার মুখ থেকে কথাটা বের হয়ে যায়, কিন্তু ওরিয়নের দিকে চোখ যেতেই আবারও চুপ হয়ে যায় মিতা। শায়লা রুম থেকে বের হওয়ার সময় দরজা বন্ধ করে দিয়ে যায়। মিতা নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ভয়ে নিজের ঠোঁট কামড়ে ধরেছে মিতা। ব্যান্ডেজ কি করবি নাকি দাঁড়িয়ে থাকবে? মিতাকে নিজের জায়গা থেকে নড়তে না দেখে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনেই তাড়াতাড়ি করে বিছানায় বসে পড়ে মিতা।
বক্স খুলে তুলা স্যাভলন যাবতীয় জিনিস বের করে নেয়। কেচি দিয়ে ব্যান্ডেজ কেটে ধীরে ধীরে খুলতে থাকে মিতার নজর যেন ওরিয়নের হাত থেকে অন্য কোথাও যাচ্ছে না। ওরিয়ন মিতার দিকে এক নজরে তাকিয়ে আছে। মিতা খুব সাবধানে কাজ করছে, যেন একটু ভুল হলেই অনেক বড় মাসুল দিতে হবে মিতাকে। কাজ করতে থাকা মিতার হাত যেন অনবরত কাঁপছে, তা খেয়াল করতেই বুকের মধ্যে কেমন কেমন করতে লাগলো ওরিয়নের। নিজের বাম হাত এগিয়ে দিতেই মিতা ভয়ে পিছিয়ে পড়ে। ওরিয়নের হাত বাড়াতে দেখে আবারও চর মারবে ভেবে ভয়ে পিছিয়ে পড়ে মিতা। ওরিয়ন অজানা এক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে নিজের হাত বাড়িয়ে দিয়ে মিতার এক গাল থেকে চুল সরিয়ে কানের পিছনে গুজে দেয়। হাতের উল্টো পাশ দিয়ে মিতার গালে স্পর্শ করে ওরিয়ন। থাপ্পড়ের ডাকটা বারবার স্পর্শ করতে থাকে ওরিয়ন। মিতার শরীরে দেওয়া ওরিয়নের দাগ দেখে কখনো এমন লাগেনি ওরিয়নের। সেই দাগগুলো যেন মিতার প্রতি এক অধিকার বোধ প্রকাশ করত, কিন্তু গালের এই দাগ বড্ড বেমানান লাগছে মিতার শরীরে। তবে তার থেকেও বেশি নিজের প্রতি রাগ হচ্ছে ওরিয়নের। গতকাল রাতে নিজের রুমে এসে রাগে আয়নায় একের পর এক ঘুষি মারতেই হাত ক্ষতবিক্ষত হয়ে যায় ওরিয়নের। সেই ব্যথাটা যেন কিছুই মনে হচ্ছে না ওরিয়নের। ইচ্ছে করছে এই হাতটাই কেটে ফেলতে, যে হাত মিতার গায়ে উঠেছে। তুই বলেছিলি। হুট করে বলে ওঠে ওরিয়ন। ওরিয়নের অর্ধেক কথা শুনে ওরিয়নের দিকে ভয়ে ভয়ে তাকায় মিতা। তুই বলেছিলি তুই আমাকে ভালোবাসিস। সত্যি ভালোবাসিস? প্রশ্ন করে ওরিয়ন। এতদিন পর ওরিয়ন কেন এই কথা উঠালো তা মাথায় ঢুকছে না মিতার। হ্যাঁ, মিতা ওরিয়নের এই রূপকে অপছন্দ করে, ঘৃণাও করে হয়তো, তবে ভালোবাসা ভালো তো। মিতা সেই মিষ্টি ওরিয়নকে বাসে, যার জন্য মিতার অনুভূতি একটুও পরিবর্তন হয়নি। মিতা মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। কথাটা ভুলে যাবে না তো? আবারও প্রশ্ন করে ওরিয়ন। এবার মাথা নাড়িয়ে না বোঝায়। ওরিয়ন আর কোনো কথা বলল না, চুপ করে রইল। মিতাও নিজের কাজে মন দিল। হাতে ব্যান্ডেজ করা হলে আস্তে করে উঠে যায়। পরি? মিতা দরজার কাছাকাছি যেতেই ডাক দেয় ওরিয়ন। ওরিয়নের ডাক শুনে ফিরে তাকায় মিতা। ওরিয়ন নিচে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আই এম সো সরি লাভ, গতকাল রাতে যা হয়েছে তার জন্য। কেমন যেন এক করুণ সুরে বলে উঠল ওরিয়ন। ওরিয়নের এই জিনিসটা সব থেকে বেশি কষ্ট দেয় মিতাকে। এই অসহায়তা, নিজের আইডল, নিজের সব থেকে পছন্দের মানুষকে এভাবে ভেঙে পড়তে দেখলে হয়তো মনের মধ্যে সব তছনছ হয়ে যায়। ওরিয়নের কণ্ঠ ঠিক এমনটাই শোনা গিয়েছিল আফরিন চলে যাওয়াতে। মিতার চোখের কোণে যেন পানি নিজে নিজেই চলে আসলো। আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায় মিতা। ভালোবাসলে কেন এত কষ্ট পেতে হবে? কষ্টই যদি পেতে হবে তাহলে ভালোবাসা না থাকলে কি হতো? প্রশ্ন জাগে মিতার মনে। 3 মাস পর, সেদিনের পর থেকে ওরিয়ন নিজেকে কাজে এতটাই ব্যস্ত করে দিল যে একে অপরের সাথে দিনে 2-1বার দেখা হয়। মিতাও নিজের পড়ার দিকে মন দিয়েছে। কিছুদিন পরেই ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হবে মিতার। সেদিনের পর থেকে মিতা আর একদিনও দরজা খোলা রেখে ঘুমায়নি। আবরার আর 2জন বডিগার্ড মিতাকে সাথে করে কলেজে নিয়ে যায় আর নিয়ে আসে। বাংলা ব্যাকরণ কিছু শেষ করতে পেরেছিস? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এখন মনে হচ্ছে ইংলিশ গ্রামার থেকে বাংলা গ্রামার বেশি কঠিন। পড়ার টেবিলে বসে ফোনে কথা বলছিল মিতা। তুই হাসিস না তো, আমার মনে হচ্ছে আমি বাংলায় ফেল করব। বলে মিতা। আমি কি স্যার বাংলার জন্য রেখেছি? আমি তো মিতার কথা শেষ হওয়ার আগে বিকট শব্দ শুনতেই দূরে ছিটকে পড়ে মিতা। জ্ঞান হারানোর আগে চোখের সামনে দেখতে পায় শুধু আগুন আর আগুন। মিটমিট করে চোখ খুলে মিতা। মাথা আর শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছে, ভালো করে নড়তেও পারছে না। মিতা, মা আমার, কেমন লাগছে তোর এখন? খারাপ লাগছে কোনো? কি হয়েছে বল আমাকে। মিতাকে চোখ খুলতে দেখেই বলতে থাকে মায়া চৌধুরী। প্রচন্ড ব্যথা। কোনো মতে জবাব দেয় মিতা। ব্যথা কমে যাবে খুব তাড়াতাড়ি, বেশি কিছু হতে পারেনি। ভাগ্যিস অরিয়ন তখন নিজের রুমে ছিল আর শব্দ পেয়ে দৌড়ে তোর রুমে গিয়েছিল। বলে ওয়াহিদ চৌধুরী। কি হয়েছিল? প্রশ্ন করে মিতা। এসি ব্লাস্ট করেছিল।
বিছানায় ছিলি না বলেই বেঁচে গিয়েছিস, তা না হলে কি যে হতো। মিতার সামনে আসতে আসতে বলে হাবিব চৌধুরী। তুই রেস্ট কর মিতা, কিছু ভাবতে হবে না তোর। বলে মায়া চৌধুরী। হুম। জবাব দেয় মিতা। বিছানায় শুয়ে থাকলেও ঘুম আসছে না মিতার। রুমের দিকে তাকাতেই চিনতে পারলো সাথে সাথে আবরারের রুমে শুয়ে আছে মিতা। আবরার যদি না থাকতো তাহলে আজ হয়তো মিতাও বেঁচে থাকতে পারতো না। অথচ রুমের কোথাও আবরারকে দেখতে পাচ্ছে না মিতা। পরি পরি দরজা খুলেই রুমের মধ্যে প্রবেশ করে ওরিয়ন। ট্রাই আর শার্টের বাটন খোলা, যেভাবে নিঃশ্বাস নিচ্ছে মনে হচ্ছে দৌড়ে এসেছে এখানে। দৌড়ে গিয়ে বিছানায় বসেই মিতার শরীর পরীক্ষা করতে থাকে, কোথায় কোথায় ব্যথা পেয়েছে তা দেখার জন্য। কোথায় আঘাত পেয়েছিস? বেশি খারাপ লাগছে? এসিতে কি সমস্যা ছিল? সমস্যা থাকলে আগে কেন বলিসনি? তোর যদি কিছু হয়েছে তো তাহলে কি হয়েছে কথা বল। একের পর এক অনবরত প্রশ্ন করে যাচ্ছে ওরিয়ন। মিতা যেন উত্তর দেওয়ারও সময় পাচ্ছে না। ওরিয়ন কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে মিতাকে এমন দেখে। ভালো আছি, কিছুই হয়নি। ধীরে ধীরে বলে মিতা। শান্ত হও অরিয়ন, মিতা এখন ভালো আছে, ভয়ের কিছু নেই। বলে মায়া চৌধুরী। হুম। সায় দিয়েও মিতার হাত শক্ত করে ধরে রাখলো ওরিয়ন। তুই তুই এখন থেকে আমার রুমে থাকবি, আমার সাথে। হঠাৎ করে বলে ওঠে ওরিয়ন।